আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মেহেরুন্নেসা রিঙ্কি। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। তো তোমরা আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি, আর বোর্ডটা তোমাদের কাছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, এটা একটু সবাই কমেন্টে জানাও। বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি, আর সাউন্ড তোমাদের কাছে শোনা যাচ্ছে নাকি স্পষ্টভাবে? আজকে আমরা মেনলি ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেন অ্যানালাইসিস দেখবো। আমাদের কিন্তু অলরেডি বেশ কয়েকটা কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস হয়েছে, যেমন কেমিস্ট্রি ফার্স্ট পেপার হয়েছে, জুলজি হয়েছে, ফিজিক্স ফার্স্ট পেপার হয়েছে, এবং আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেন অ্যানালাইসিস দেখবো। সো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। আচ্ছা, হিয়া জিজ্ঞেস করছে কেমন আছেন ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা জানাতে পারো কমেন্টে। আর সবাই একটু দেখি কমেন্টে জানাও তো, সেকেন্ড টাইমে কার কোন ইউনিভার্সিটি টার্গেট? সেকেন্ড টাইমে কার কোন ইউনিভার্সিটি টার্গেট একটু কমেন্টে জানাও তো দেখি। এবং ডিসিউর প্রিপারেশন কারা নিচ্ছ একটু কমেন্টে জানাও। সেকেন্ড টাইমে কে কোন ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, আর ডিসিউর প্রিপারেশন কারা নিচ্ছ একটু কমেন্টে জানাও। আমরা 30 সেকেন্ডস এর মতো ওয়েট করব, তারপরে শুরু করব। তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে থাকো আর ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই। এবং আজকের ক্লাসের পিডিএফটা কিন্তু শুধু তাদেরকেই দেওয়া হবে যারা একদম শেষ পর্যন্ত ক্লাসে থাকবা আর ক্লাসটা যারা শেয়ার করবা। সো তারাই কিন্তু আজকের ক্লাসের পিডিএফটা পাবা। এবং আজকের ক্লাসের পিডিএফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস। আমি আসলে বিগত বছরের প্রশ্ন অনেকবার অ্যানালাইসিস করে তারপর আজকের স্লাইডটা বানিয়েছি, এবং সেই টপিকগুলোই স্লাইডে আছে যেগুলো বিগত বছরে বারবার আসতেছে পরীক্ষায়। সো আজকের স্লাইডটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর 20 সেকেন্ডস ওয়েট করি, তারপরে শুরু করছি। তোমরা একটু ফ্রেন্ডদেরকে কাইন্ডলি মেনশন দিতে থাকো আর ক্লাসটা শেয়ার করে দাও। আমি আসলে সারাদিন রোজা ছিলাম, অনেক টায়ার্ড, বাট তারপরেও যেহেতু রুটিনে ক্লাস দেওয়া, সো নিতেই হবে। সেজন্য তোমাদের কথা বিবেচনা করেই কিন্তু ক্লাস নিতে আসা। আর যারা ক্লাসটা দেখছো তারা একটু কমেন্টে জানাও যে তোমরা রেডি নাকি। যদি রেডি কমেন্ট করো তাহলে এই ক্লাসটা শুরু করব। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করছি। সো ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেন অ্যানালাইসিস করব আজকে, এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টার শুরুর আগেই তোমাকে বলে দিব যে কোন কোন টপিকগুলো তোমার এবছরের এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা আজকের ক্লাসটা শুরু করব পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। চ্যাপ্টারটা ছোট কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে ঘুরে ফিরে কয়েকটা প্রশ্নই আসে পরীক্ষায়। আমি একটু লিখে দেই কোন কোন টপিকগুলো থেকে এইখানে প্রশ্ন হয়। ফার্স্ট অফ অল আমাদের যেটা হয় এখান থেকে, যে তেজস্ক্রিয়তা ও ক্ষয় ধ্রুবক। তেজস্ক্রিয়তা থেকে একটা প্রশ্ন থাকবেই পরীক্ষায়, যেমন আমাদের ফার্স্ট কোশ্চেনটাই তেজস্ক্রিয়তা থেকে। সো তেজস্ক্রিয়তা ও ক্ষয় ধ্রুবক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারের। তারপর এখান থেকে আসে হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া, যেমন কয়টা বিটা কণা নির্গত হবে, কয়টা আলফা কণা নির্গত হবে, এগুলা তোমাকে বের করতে বলা হয়। সো নিউক্লিয় বিক্রিয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর থার্ডলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
কক্ষপথের ব্যাসার্ধ, তারপরে বেগ, শক্তি। কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শক্তি, এই তিনটা বের করা। আরো কিছু টপিক আছে যেমন বর্গ ত্রুটি থেকে আসলে খুব একটা কোশ্চেন আসে না। সো এই চ্যাপ্টার থেকে পরমাণুর মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান থেকে রিগোরাসলি এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসে। তার মানে তেজস্ক্রিয়তা থেকে একটা প্রশ্ন থাকবেই। আর নিউক্লিয় বিক্রিয়া, কয়টা আলফা কণা নির্গত হবে, কয়টা বিটা কণা নির্গত হবে, এটা থেকেও প্রশ্ন আসে। বিগত বছরে অলরেডি রাবিতে আসছে প্রশ্ন এখান থেকে। তারপরে তোমার কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শক্তি, এই তিনটা থেকেও প্রশ্ন আসে। সো আমরা চলে যাই যে আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন তেজস্ক্রিয়তা থেকে। তোমরা যারা এটার অ্যান্সার জানো তোমরা সবাই কমেন্ট করে ফেলো যে এটার অ্যান্সার কত আসে। এবং এই যে তেজস্ক্রিয়তা টপিকটা, এটা কিন্তু বলা যায় যে একটা সার্বজনীন টপিক। এটা জাবির জন্য ইম্পর্টেন্ট, রাবির জন্য ইম্পর্টেন্ট, চবির জন্য ইম্পর্টেন্ট, জিএসটির জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো মায়েশা নুহা লিখেছে, আসসালামু আলাইকুম আপু, ডিসিউ প্লাস সেকেন্ড টাইমের জন্য কিভাবে পড়লে ভালো হয় ম্যাম? আচ্ছা, আমরা ক্লাসের ফাঁকেও ডিসকাস করব। তবে সেকেন্ড টাইমের জন্য আমার যেটা তোমাদের জন্য সাজেশন থাকবে সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও। কারণ এবার হচ্ছে তোমাদের ফুল সিলেবাসে এক্সাম। তারপরে শিক্ষামন্ত্রী যে কথা বলছে যে খুব বেশি আসলে সময় দেওয়া হবে না এইচএসসির পরে। সো তোমরা কিন্তু অনেকটাই আনলাকি একটা ব্যাচ যে নিজেরা পড়ে আসছো শর্ট সিলেবাস, বাট এডমিশন টেস্ট দিতে হচ্ছে ফুল সিলেবাসে। সো সেকেন্ড টাইমের প্রিপারেশনটা যারা এখনো ডেডিকেটেডলি শুরু করো নাই তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করো। থিওরির জন্য, আচ্ছা থিওরির জন্য কি বলো তো? সো আসি এখন আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা। দেখো এখানে কি বলছে যে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে, কতদিনে ওই পদার্থের 75% ক্ষয়প্রাপ্ত হবে। এবং তোমরা অলরেডি এই প্রশ্নে পরীক্ষা দিয়ে আসছো, দেখো জিএসটি তে আসছে 25-26-এ। সো 75% ক্ষয়প্রাপ্ত হবে মানে হচ্ছে 25% অবশিষ্ট থাকবে, তাই না বলতো? 25% হচ্ছে অবশিষ্ট। আর 25%কে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি তার মানে 25/100, বা যেটাকে লিখতে পারবো হচ্ছে 1/4। আর আমরা একটা শর্টকাট জানি, সেটা অনুযায়ী কি জানি যে অবশিষ্ট অংশ যদি 1/2n হয়, অবশিষ্ট অংশ যদি 1/2n হয়, তাহলে দেখো তো এইখানে অবশিষ্ট অংশ হচ্ছে 1/4, তার মানে কি n এর মানটা হচ্ছে 2। আচ্ছা, তাহলে n ইকুয়াল t/2, তার মানে কত দিনে ক্ষয়প্রাপ্ত হবে সেটা হচ্ছে t এর মানটা। সো টিটা আমরা বের করে ফেলি, n এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম, সেটা কত? সেটা হচ্ছে 2। t/2 কত দেওয়া আছে তোমাকে? অর্ধায়ু দেওয়া আছে হচ্ছে 10 দিন। তাহলে বসাই দাও, এখান থেকে পেয়ে গেলাম কত দিন বলো? 20 দিন। খুবই সহজ না? এবং অনেক প্রশ্ন আসে এখান থেকে। আর এটা কিন্তু চাইলে দেখো মুখে মুখেও করা যায়, এত কিছু না লিখেও মুখে মুখে করা যায়। যেমন তেজস্ক্রিয় পদার্থ একদম শুরুতে তখনও কিছুই ক্ষয়প্রাপ্ত হয় নাই, তখন আছে কতটুকু? 100%। প্রথম অর্ধায়ুর পরে কতটুকু অবশিষ্ট থাকবে বলতো? 50%। তারপরে দ্বিতীয় অর্ধায়ুর পরে কতটুকু অবশিষ্ট থাকবে? সেটা হচ্ছে 25%। তাহলে 25% অবশিষ্ট থাকতে আমার অর্ধায়ু লাগতেছে কয়টা? 2টা। অর্ধায়ু হচ্ছে 10 দিন, তার মানে 2টা অর্ধায়ু কত? 20 দিন। তাহলে 20 দিনে কিন্তু 25% অবশিষ্ট থাকবে, তার মানে এটার অ্যান্সার কোনটা? 20 দিন। এবং এই প্রসেসটা আমি কেন দেখাইলাম, আমাদের যে পরের কোশ্চেনটা আছে সেটাই তুমি হচ্ছে এই যে 1/2n অবশিষ্ট অংশ, এই ফর্মুলাটা দিয়ে বের করতে পারবা না। সো সেটার জন্য আমাদের কিন্তু এই জিনিসটার সাহায্য নিতে হবে যে 100% প্রথম অর্ধায়ুর পরে অবশিষ্ট থাকবে 50%, তার পরের অর্ধায়ুর পরে অবশিষ্ট থাকবে 25%, অর্ধেক অর্ধেক করে থাকতেছে অবশিষ্ট, তাই না? সো এই প্রশ্ন, এটার অ্যান্সার কি তোমরা বুঝছো? আচ্ছা, যারা বুঝে থাকো তারা কিন্তু কমেন্টে অবশ্যই ক্লিয়ার লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝেছো নাকি। মাইশা নুহা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সিফাত আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, অলরেডি কিন্তু এটার অ্যান্সার একজন দিয়ে দিয়েছে। সো আফরিন জান্নাত আনিশা, 1-এর A, 20-এর D। আচ্ছা, সে বলছে 20। সো এটার অ্যান্সার আমরা জেনে গেলাম। আমি এখন নেক্সট কোশ্চেনে যাই। দেখো এটাতেই কি বলা হয়েছে যে রেডনের হচ্ছে 70% ক্ষয় হইতে কত সময় লাগবে।
সো 70% ক্ষয় মানে কি, অবশিষ্ট থাকবে কতটুকু বলো? 70% ক্ষয় থেকে আমরা বুঝতে পারতেছি যে অবশিষ্ট থাকবে কতটুকু, 30%। এখন দেখো, এর আগে আমরা যে ফর্মুলাটা দেখছিলাম সেটা হচ্ছে কি, অবশিষ্টাংশকে আমরা যদি এরকম 1/2 আকারে লিখতে পারি, দেন n = t/t½ দিয়ে যা ইচ্ছা তা বের করে ফেলতে পারবো। বাট এই যে 30%কে তুমি কিন্তু এই 1/2 এই আকারে কনভার্ট করতে পারবা না। সো ওই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে কিভাবে করবা? আচ্ছা, এখন আসি। প্রথম অবস্থায় আমাদের 100% ছিল, কোনো ক্ষয় শুরু হয় নাই। প্রথম অর্ধায়ু পরে কতটুকু অবশিষ্ট আছে বলো তো? আচ্ছা, এটা সব যেহেতু বাংলায় লিখতেছি, 100%। প্রথম অর্ধায়ু পরে আছে অবশিষ্ট কতটুকু? 50%। দ্বিতীয় অর্ধায়ুর পরে অবশিষ্ট আছে কতটুকু? 25%। এখন আমাকে বলছে অবশিষ্ট 30%। তাইলে দেখো তো, অবশিষ্ট 30% মানে কি, এই 50% আর 25%-এর মাঝে, তাই না? 30%। তাহলে 50% ক্ষয় হইতে টাইম লাগে কতটুকু? এক অর্ধায়ু পরিমাণ। অবশিষ্ট থাকতে টাইম লাগে কতটুকু? এক অর্ধায়ু দেখো কতটুকু? 3.85। দ্বিতীয় অর্ধায়ু 25% অবশিষ্ট থাকতে আমার কয়টা অর্ধায়ু লাগতেছে? দুইটা অর্ধায়ু, তার মানে 3.85 × 2, তাহলে 7.70। এখন দেখো 30% অবশিষ্ট থাকতে হবে, তাহলে 30% মানে কি, 50% আর 25%-এর মাঝে, এবং এটা 30%টা 25%-এর কাছাকাছি। তার মানে 30% অবশিষ্ট থাকতে এই 7.70-র কাছাকাছি একটা ভ্যালু হবে, তাই না আমাদের অ্যান্সার? তাহলে এখন আসো আমরা খুঁজি, বাট 7.70 থেকে কম হবে, 7.70 থেকে কম এবং 7.70-র কাছাকাছি কোন অ্যান্সারটা আছে? দেখো একটাই অ্যান্সার, সেটা হচ্ছে কি 6.69 ডেজ। সো রিগোরাসলি হচ্ছে এভাবে সূত্র মুখস্থ করো না, তোমরা একটু বেসিকটা বুঝলে প্রশ্ন যেভাবেই আসো তুমি কিন্তু পারবা। এটার অ্যান্সার কে কে বুঝছো? হ্যাঁ হ্যাঁ, সবসময় অর্ধায়ু বলতেই তো বুঝাচ্ছে যে অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? অর্ধায়ু তো তাই বুঝায়। সো 2 এর অ্যান্সার হচ্ছে ডি। আমি আবার একটু সামারি করে দেই। 100% থেকে 50% অবশিষ্ট থাকতে টাইম লাগবে কতটুকু? 3.85 ডেজ, মানে একটা অর্ধায়ু। 50% থেকে দ্বিতীয় অর্ধায়ুর পরে অবশিষ্ট থাকবে কতটুকু? 25%। এখন আমার অবশিষ্ট থাকবে হচ্ছে 30%। তাহলে 30% মানে 50% আর 25%-এর মাঝে, তাহলে এবং 25%-এর কাছাকাছি। তাহলে 25% অবশিষ্ট থাকতে আমার টাইম লাগতেছে দুইটা অর্ধায়ু, সো 7.70 দিন, এবং 7.70 থেকে কম আর 7.70-র কাছাকাছি কোন অ্যান্সারটা আছে? 6.69। আশা করি বুঝছো। আমি এখন নেক্সট কোশ্চেনে যাব। এই যে বলছিলাম যে কক্ষপথের শক্তি, বেগ, ব্যাসার্ধ, এখান থেকেও একটা প্রশ্ন থাকেই পরীক্ষায়। রিপ্তি বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। একটু রেসপন্স করবা, রেসপন্স করলে আসলে আমি বুঝতে পারতেছি যে তোমরা ক্লিয়ার হচ্ছ নাকি। যদি কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে বললে আমি কিন্তু চেষ্টা করবো আরেকবার রিপিট করার। সো আমাদের প্রথম বোর কক্ষের শক্তি দেওয়া আছে, দ্বিতীয় বোর কক্ষের শক্তি। তাহলে ফর্মুলা থেকে আমরা কি জানি বলতো? কক্ষপথের শক্তি বের করার যে ফর্মুলা আমরা জানি সেটা কি? En = E1/n²। আর E1 এর মানটা কতটুকু? সেটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন দ্বিতীয় কক্ষের শক্তি, তার মানে n এর মানটা হচ্ছে 2, সো এখানে বসাই দাও -13.6 ডিভাইডেড বাই n এর মান যদি 2 বসাই, তাহলে 2² হচ্ছে কত? 4। এখন 13-কে 4 দ্বারা ভাগ করলে সর্বোচ্চ কয়বার ভাগ যাবে? 3 বার। তার মানে এটার অ্যান্সার আসবে -3 পয়েন্ট সামথিং, তাই না? এটা আসতেছে কত? তাইলে এটার অ্যান্সার -3.4 ইলেকট্রন ভোল্ট। এখন আমি তোমাদেরকে বলবো হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রথম 3টা কক্ষের শক্তি একদম মুখস্থ রাখবা। প্রথম 3টা কক্ষের শক্তি, প্রথম কক্ষের শক্তি এটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় কক্ষের শক্তিটা কত? সেটা আমরা বের করলাম এখান থেকে, -3.4 ইলেকট্রন ভোল্ট। তৃতীয় কক্ষের শক্তি হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট। কারো যদি মনে না থাকে, প্রথমেরটা তো সবার মনে থাকবে, দ্বিতীয়টার বেলায় দেখো -3.4, 2 এর ডাবল হচ্ছে 4। তৃতীয় কক্ষে কি হচ্ছে? তৃতীয় 3 এর অর্ধেক কত? 1.5। তার মানে তৃতীয় কক্ষের শক্তি হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট।
তোমরা কেউ চাইলে কিন্তু এভাবেও মাথায় রাখতে পারো, বাট অ্যাটলিস্ট প্রথম 3টা কক্ষের শক্তি আমরা মনে রাখবো, যাতে দেখার সাথে সাথে আমাদের এত ক্যালকুলেশন না করতে হয়। যাদের মনে থাকবে দ্বিতীয় কক্ষের শক্তি কত, তারা কিন্তু দেখার সাথে সাথে এটার অ্যান্সার বি দিয়ে দিবে, তাই না বলো? সো আমরা হচ্ছে একটু মুখস্থ রাখবো প্রথম 3টা কক্ষের শক্তি। আনিশা অ্যান্সার দিয়েছে 3 এর বি। ইসলাম শান্তির ধর্ম অ্যান্সার দিয়েছে ডি, 3 এর বি। আচ্ছা, তো তোমরা যারা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ একটু বলবো যে কোশ্চেনের নাম্বারটা একটু পাশে লিখে তারপর অ্যান্সারটা লিখবা, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন একজন অ্যান্সার দিয়েছে ডি, বাট কোন কোশ্চেনের অ্যান্সার ডি সেটা সে বলে নাই। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের ইএন। এখন এটা তো হচ্ছে মোট শক্তি, আমরা একটু ভেঙে যদি দেখি, ধরো ইউএন বিভব শক্তিটা কতটুকু বা স্থিতি শক্তি সেটা হচ্ছে কি বলো 2 বিভব শক্তিটা হচ্ছে 2 মানে মোট শক্তির দ্বিগুণ। আর কাইনেটিক এনার্জিটা কতটুকু সেটা হচ্ছে মড অফ ইএন। সো এই দুইটা জিনিস তোমরা একটু মাথায় রাখতে পারো, যদি আসে পরীক্ষায় তাহলে তো অ্যান্সার করতে পারবা। বিভব শক্তিটা হচ্ছে মোট শক্তির দ্বিগুণ, আর কাইনেটিক এনার্জি বা গতি শক্তিটা হচ্ছে মোট শক্তির জাস্ট, এইখানে দেখো ইএনটা সবসময় কি আসতেছে নেগেটিভ, বাট যখনই গতি শক্তি বলে আমরা কি মোট শক্তির জাস্ট পজিটিভ পার্টটা নিব, মানে পজিটিভ ভ্যালুটা নিব। সো আমি মোট শক্তির পাশাপাশি বিভব শক্তি এবং গতি শক্তিটা কি হবে সেটাও কিন্তু বলে দিলাম। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই যে নিউক্লিয়ার বিক্রিয়া থেকেও কোশ্চেন থাকেই, কয়টা আলফা কণা বের হবে, কয়টা বিটা কণা বের হবে। সো এটার অ্যান্সার দিয়ে ফেলো সবাই, দেখি কয়টা আলফা কণা বের হচ্ছে, কয়টা বিটা কণা বের হচ্ছে। এখন দেখো আমাদের ফর্মুলা থেকে আমরা ফার্স্ট অফ অল আসি যে হচ্ছে আলফা কণা অ্যাকচুয়ালি জিনিসটা কি। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যার ভর হচ্ছে 4 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। এখন এটার ক্ষেত্রে খেয়াল করো, আমরা যদি ভর দিয়ে হিসাব করি তাহলে এই পাশে আছে হচ্ছে 222, ডান পাশে দেখো 206। 8টা নিউট্রনের ভর কত? 8টা নিউট্রনের ভর হচ্ছে 8, তাহলে 206 প্লাস 8 কত? 214। তার মানে 222 থেকে 214 বিয়োগ দিলে কত আসে? 8। তাইলে আমার এখানে আলফা কণার ভর হইতে হবে 8, আর একটা আলফা কণার ভর হচ্ছে 4, তাহলে 8 পাইতে হইলে আমার কয়টা আলফা কণা লাগবে? 2টা আলফা কণা। আবার বলি, ডান পাশে খেয়াল করো, বাম পাশে খেয়াল করো, ভর আছে হচ্ছে 222, তাহলে ডান পাশে সবগুলা মিলেও 222 হইতে হবে ভর। 206 আর 8 মিলে পাচ্ছি হচ্ছে 214। সো 222 হইতে আমার আরো লাগবে কত? 8। একটা আলফা কণার ভর হচ্ছে 4, তাহলে 8/4 তার মানে হচ্ছে 2। সো আলফা কণা নির্গত হচ্ছে কয়টা? 2টা আলফা কণা এখান থেকে নির্গত হচ্ছে। তোমরা বের করতে পারছো? দেখি তো 3 এর বি কয়টা আলফা কণা পাচ্ছি বলো? 2টা আলফা কণা পাচ্ছি কিন্তু আমরা এখান থেকে। এরপরে আসি, এই যে নিউক্লিয়ার বিক্রিয়া যে টপিকটা, এটা হচ্ছে রাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখান থেকে প্রতিটা বছরই প্রশ্ন থাকে। সো তোমরা যদি কোশ্চেন ব্যাংকটা খোলো তাহলে দেখবা রাজশাহী ইউনিভার্সিটির মানে কোশ্চেন সেটারদের খুবই পছন্দের একটা টপিক, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। এর পরের প্রশ্নটা দেখো 25-26 আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন কণার সাথে এন্টি নিউট্রিনো নির্গত হয়? এন্টি নিউট্রিনো নির্গত হয় কোন কণার সাথে? আচ্ছা, সো আমরা এখান থেকে দুইটা জিনিস জানবো একটু। বিটা ক্ষয় বলতে তোমরা যেটা নর্মালি বুঝো সেটা হচ্ছে বিটা মাইনাস ক্ষয়, হ্যাঁ, কিন্তু এটার আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিটা প্লাস ক্ষয়ও হইতে পারে। সো বিটা বলতে নট অনলি বিটা মাইনাস বোঝায়। বিটা মাইনাস ক্ষয় কখন হয়? সেটা হচ্ছে যে যে পরমাণুগুলার নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যাটা বেশি থাকে, প্রোটন সংখ্যার থেকে নিউট্রন সংখ্যাটা যদি বেশি থাকে সেখানে বিটা মাইনাস ক্ষয় হয়। আর বিটা প্লাস ক্ষয় হয় প্রোটনটা যদি বেশি থাকে নিউট্রনের থেকে।
দেখো বিটা মাইনাস ক্ষয় অ্যাকচুয়ালি কি হয়, একটা নিউট্রন এখানে ভাঙবে, একটা নিউট্রন ভেঙে কিসে পরিণত হবে, একটা প্রোটনে পরিণত হবে, আর এখান থেকে এন্টি নিউট্রিনো, একটা নিউট্রন ভেঙে কিসে পরিণত হচ্ছে, একটা প্রোটনে, একটা বিটা আর এন্টি নিউট্রিনো। বিটা প্লাস ক্ষয়ে কি হচ্ছে দেখো, প্রোটন বেশি, তার মানে প্রোটন ভেঙে যায়, প্রোটন ভেঙে কিসে পরিণত হবে, একটা নিউট্রন, একটা হ্যাঁ নিউট্রন, তারপরে হচ্ছে কি বিটা প্লাস পাবো আমরা এখান থেকে, আর একটা নিউট্রিনো কণা নির্গত হয়। তাহলে এন্টি নিউট্রিনো কণা কার থেকে নির্গত হচ্ছে বলতো, বিটা ক্ষয়, বিটা ক্ষয় থেকে নির্গত হচ্ছে, আর এই কণাটার নাম হচ্ছে নিউট্রিনো কণা। সো নিউট্রিনো কিন্তু বিটা ক্ষয় থেকে নির্গত হচ্ছে। এটার কিন্তু একটা সুন্দর নাম আছে, সেটা কি বলতো, পজিট্রন, পজিট্রন। আর এটা হচ্ছে ইলেকট্রন। বিটা মাইনাস যেই কথা, ইলেকট্রন কিন্তু সেম কথা, বিটা মাইনাস যেই কথা, ইলেকট্রন সেম কথা। সো এই কোশ্চেনটা যদি বলে যে এন্টি নিউট্রিনো নির্গত হয়, সেখানে আমরা দেখলাম কোনটা থেকে, বিটা ক্ষয় থেকে। যদি বলে যে নিউট্রিনো নির্গত হয়, সেটাও কি বিটা ক্ষয় থেকে। তাহলে আমরা এটার অ্যান্সার কি পাচ্ছি বলতো, বিটা থেকে এন্টি নিউট্রিনো নির্গত হয়, নিউট্রিনো নির্গত হয় কিন্তু বিটা থেকেই। সো এই জিনিসগুলো একটু তোমরা মনে রাখবা, কাজের লাগলেও লাগতে পারে। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। আর এরপরে আসি হচ্ছে এই কোশ্চেনটাতে, খেয়াল করো এই কোশ্চেনটা একটু খুবই সুন্দর একটা প্রশ্ন। এখানে বলছে যে 24 সোডিয়াম নিউক্লিয়াসটা ক্ষয়প্রাপ্ত হয়ে 24 ম্যাগনেসিয়াম নিউক্লিয়াসে পরিণত হয়, এখানে কি ধরনের ক্ষয় হচ্ছে। তাহলে দেখো তো কি ধরনের ক্ষয় হচ্ছে, আর 24 সোডিয়াম এটা কিসে পরিণত হচ্ছে, 24 ম্যাগনেসিয়াম। আমরা কি জানি বিটা মাইনাস ক্ষয় যখন হয়, বিটা যখন ক্ষয়, তোমরা তোমাদের ইয়েতে কিন্তু বিটা বলতে বিটা মাইনাসটাকেই বুঝবা, তোমাদের বই অনুযায়ী বিটা বলতে বিটা মাইনাসই বুঝবা। তাহলে বিটা মাইনাস ক্ষয় যখন হয় তখন কি আমরা জানি যে পারমাণবিক সংখ্যা এক বাড়ে, বিটা মানে বৃদ্ধি, বিটা মানে বৃদ্ধি। সো বিটা মাইনাস হলে পারমাণবিক সংখ্যা এক বাড়ে, ভর সংখ্যা কিন্তু একই থাকে, ভর সংখ্যা একই থাকে, ভর সংখ্যা একই থাকে। তাহলে দেখো তো 24 24, তার মানে কি ভর সংখ্যা কিন্তু একই আছে, বাট পারমাণবিক সংখ্যা প্রথমে ছিল 11, তারপরে হয়ে গেছে কত, 12। তার মানে এখান থেকে কি নির্গত হচ্ছে, বিটা, একটা বিটা কণা নির্গত হচ্ছে। তাহলে এটা কি বিটা মাইনাসটা এইখানে ছিল, বিটা মাইনাস ক্ষয়। তাহলে কি হচ্ছে বলতো, বিটা মাইনাস ক্ষয়, বিটা মাইনাস ক্ষয় যখন হবে তখন কি পারমাণবিক সংখ্যা বাড়বে, এক বাড়বে, পারমাণবিক সংখ্যা কত বাড়বে, এক বাড়বে, ভর সংখ্যা সেম থাকবে, একই থাকবে। তাহলে এখানে আমরা দেখলাম 24 24ই আছে, ভর সংখ্যা চেঞ্জ হয় নাই, পারমাণবিক সংখ্যা কিন্তু এক বেড়ে গেছে। তাহলে এটা মানে হচ্ছে বিটা কণা নির্গত হচ্ছে এখান থেকে। আচ্ছা এই দুইটা মৌলকে আমরা কি বলতে পারি বলতো, এই দুইটা মৌলকে 24 Na11 আর ম্যাগনেসিয়াম 12 24, এরা পরস্পরের কি বলতো, আইসোটোপ, আইসোটোন নাকি আইসোবার, দেখি কে বলতে পারে, এরা পরস্পরের কি, আইসোটোপ, আইসোটোন, আইসোবার নাকি আইসোমার, বলো। ভর সেম আছে, তার মানে কি আইসোবার। সো বিটা কণার ফলে, বিটা কণা নির্গত হওয়ার ফলে আমরা নতুন যে মৌলটা পাই সেটা কিন্তু আগের মৌলটার কি বলতো, আইসোবার। এটা সব সময়ের জন্য সত্য, আইসোবার পাবো আমরা বিটা কণা নির্গত হওয়ার ফলে। আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে যাই। সো আমরা এরপরে দেখব হচ্ছে সেমিকন্ডাক্টর, এবং সেমিকন্ডাক্টর থেকেও, সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটাও কিন্তু খুব বেশি বড় না এবং এখানে খুব বেশি টপিকও নাই, এখান থেকেও ঘুরে ফিরে তোমার কয়েকটা টপিক থেকে প্রশ্ন হয়, যেমন লজিক গেট, লজিক গেট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারের জন্য। তারপরে তোমার হচ্ছে ট্রানজিস্টর থেকে প্রশ্ন হয়, ট্রানজিস্টর, ট্রানজিস্টর থেকে স্পেসিফিক্যালি হচ্ছে তোমার আলফা বিবর্ধন গুণাঙ্ক আর হচ্ছে প্রবাহ গেইন, কারেন্ট গেইন আর কি, প্রবাহ লাভ, আলফা আর বিটার মান বের করতে বলে, আলফা আর বিটার মান বের করতে বলে ট্রানজিস্টর থেকে। তারপরে আসি হচ্ছে আমরা পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী নিয়ে প্রশ্ন হয়, পি টাইপ আর এন টাইপ
অর্ধপরিবাহী থেকে প্রশ্ন হয়। সো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা টপিক। লজিক গেট থেকে প্রশ্ন থাকেই, ট্রানজিস্টরে আলফা এবং বিটা তো খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, আর পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী থেকেও প্রশ্ন আসে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। যারা আফরিন জান্নাত তানিশা বলছে আইসোবার, তারপরে তুনিহা অ্যান্সার দিয়েছে আইসোবার, রিপ্তি অ্যান্সার দিয়েছে আইসোবার। সো এটার অ্যান্সার, আগেরটার অ্যান্সার আমরা পাচ্ছি হচ্ছে আইসোবার। এখন দেখো নিচের কোন বিবৃতিটা একটা 2 ইনপুট বিশিষ্ট এক্সোর গেটের জন্য সত্য। সো এটার অ্যান্সার দিয়ে ফেলো তো তোমরা। এক্সোর গেটের জন্য সত্য। আচ্ছা আমি একটু লজিক গেটটা এখানে আঁকলে তোমাদের জন্য বেটার হয় গেস। এটাই 0011, তারপরে কি আসে 01। সো এটা হচ্ছে 11। এখন দেখো এক্সর যখন আমরা করব, এক্সরের ক্ষেত্রে কি হয়, দুইটা ইনপুট যখন ভিন্ন হয়, দেখো এখানে এ হচ্ছে 0, বি হচ্ছে 1, ইন দ্যাট কেস আমরা এক্সরে আউটপুটটা পাচ্ছি হচ্ছে 1। একটা ইনপুট 1 আরেকটা ইনপুট 0, তাহলে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে 1। তার মানে এক্সর গেটের জন্য এটা মনে রাখবা, দুইটা ইনপুট যখন ভিন্ন হয়, দুইটা ইনপুট ভিন্ন হলে আউটপুট পাবো হচ্ছে 1, দুইটা ইনপুট ভিন্ন হলে আউটপুট পাবো 1। তাহলে এটার জন্য দেখো আমাদের কোন অ্যান্সারটা কারেক্ট, দুইটা ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 হয়। তাহলে এটা কোনটা, ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 হয়, ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 হয়। এক্সর যেহেতু আমরা মনে রাখছি, এক্সরের উল্টাটা হচ্ছে এক্স নর। এটার ক্ষেত্রে তাইলে কি হবে, দেখো এখানে হচ্ছে ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 হবে, আর এক্সরের উল্টা যেহেতু এক্স নর, তাহলে এইখানে কি হবে, ইনপুট যদি সেম হয় তাইলে আমরা আউটপুট 1 পাবো, যেহেতু এটা উল্টা। এক্সরে ইনপুট ভিন্ন হইলে আউটপুট 1, এক্সরের উল্টা হচ্ছে এক্স নর, তাহলে এক্স নরে কি ইনপুট একই হলে আমরা আউটপুট পাবো হচ্ছে 1। এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে দেখবা, এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। থ্যাংক ইউ। একজন হচ্ছে কয়েকজনকে মেনশন করেছে, এলিনা, আনিশা অ্যান্সার দিয়েছে 7 এর বি, রিপ্তি অ্যান্সার দিয়েছে 7 এর বি, আকিফ বি। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে একটা বর্তনী দেওয়া আছে তোমাকে এবং বলছে যে এক্স ওয়াই জেড এর কোন মানের জন্য আর বাল্বটা জ্বলবে। আর আউটপুট, ওভারঅল আউটপুটটা যখন 1 হবে, মানে তখন এটা অন স্টেটে থাকবে, সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে, তখনই কিন্তু বাল্বটা জ্বলবে। তাইলে আর এর মান ওভারঅল 1 হওয়ার জন্য আমরা একটু ব্যাক ট্র্যাক করবো আর কি এখান থেকে। দেখো এটা হচ্ছে কি একটা এন্ড গেট, তাহলে এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট আমি কখন 1 পাবো বলতো, যখন দুইটা ইনপুটই 1। এন্ড গেটের ক্ষেত্রে যখন দুইটা ইনপুটই 1 তখনই কিন্তু আমি আউটপুটটা 1 পাবো। এখন আসি, এইখানেও দেখো একটা এন্ড গেট, তাইলে আউটপুট আমার লাগবে হচ্ছে 1, তার মানে দুইটা ইনপুটই কিন্তু 1 হইতে হবে। তাহলে আমি জেনে গেছি যে এক্স এর মানও 1 হবে, ওয়াই এর মানও 1 হবে। কোন অপশনটাতে আছে, দেখো একটা অপশনে আছে এক্স এর মান 1, ওয়াই এর মান 1। এটা যেহেতু অর গেট, দেখো ওয়াইটাই কিন্তু এখানে আসতেছে, সো জেড এর মানটা অ্যাকচুয়ালি আমার তো লাগবে হচ্ছে আউটপুট 1। তাহলে 1 0 এই দুইটাকে যখন আমরা অর করি তখনও কিন্তু 1 পাই, আবার এখানে যদি 0 না হয়ে 1 হয় তখনও কিন্তু আমি 1 পাই। সো 1 অথবা 0 দুইটাই কিন্তু হইতে পারে জেড, বাট আমাদের এখানে 0 আছে, সো 0 কিন্তু অ্যান্সার হচ্ছে। সো এই টাইপের কোশ্চেন গুলো আসে পরীক্ষায়, যেমন তোমাকে একটা বর্তনী দিয়ে দিবে, বলবে যে এক্স ওয়াই জেড এর জন্য আউটপুট কখন 1 হবে, আউটপুট কখন 0 হবে। অচেনা রাজপুত্র বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এটার অ্যান্সার আমরা পাচ্ছি কোনটা বলতো, এটার অ্যান্সার পাচ্ছি হচ্ছে ডি। সো
সেমিকন্ডাক্টরের জন্য তোমরা লজিক গেট টপিকটা খুব ভালোভাবে দেখবা। যেমন মৌলিক গেট যে তিনটা আছে, এন্ড অর নট, এগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না। এক্স অর এক্স নট থেকে প্রশ্ন আসে। তারপরে এরকম একটা বর্তনী দিয়ে তোমাকে বলবে কোন কোন কেসের জন্য এটার আউটপুট 1 হবে অথবা আউটপুট 0 হবে। আচ্ছা, এরপরে পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী থেকেও প্রশ্ন হয়। তাহলে পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে নিচের কোন অপদ্রব্যটা মিশাতে হবে। তার মানে আমরা যখন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বানাই তখন কি করি বলতো, বিশুদ্ধ যে অর্ধপরিবাহী থাকে তাদেরকে হয় পঞ্চযোজী মৌল না হয় ত্রিযোজী মৌলের মাধ্যমে ডোপিং করি। আচ্ছা, তাহলে পি টাইপ অর্ধপরিবাহীর জন্য আমাদের কেমন মৌল মিশাইতে হবে? পি টাইপের জন্য মনে রাখবা, এটার জন্য আমরা মিশাবো হচ্ছে ত্রিযোজী মৌল বা গ্রুপ 13। গ্রুপ 13। সো গ্রুপ 13 এর মৌলগুলা কি কি আছে বলো? তোমরা তো কেমিস্ট্রিতে অলরেডি পড়ে আসছো। বলো। বড় আলু গেল ইন্ডিয়ার থালায়। তার মানে বড়তে কি? বোরন, আলুতে হচ্ছে অ্যালুমিনিয়াম, গেলোতে গ্যালিয়াম, ইন্ডিয়াতে সো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। পি টাইপ অর্ধপরিবাহীর সাথে আমরা কি মিশাবো বলতো? এদের মধ্যে যে কোনো একটা মৌল, ত্রিযোজী গ্রুপ 13 যে মৌলগুলো আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এখন আসে এটার পাশাপাশি আমরা একটু এন টাইপটাও জেনে নেই। তাহলে এন টাইপ অর্ধপরিবাহী বানানোর জন্য আমাদের কি করতে হবে? আমরা মিশাবো হচ্ছে পঞ্চযোজী মৌল। কি মিশাবো বলতো? পঞ্চযোজী মৌল। দেখি কমেন্ট করো সবাই, পঞ্চযোজী মৌল কোনগুলা? গ্রুপ 15 এর মৌলগুলা সবাই কমেন্ট করো তো দেখি। গ্রুপ 15, গ্রুপ 15 এর মৌলগুলা সবাই একটু কমেন্ট করো। গ্রুপ 15 এর মৌলগুলা সবাই কমেন্ট করো দেখি। 9 এর ডি আফরিন জান্নাত তানিশা অ্যান্সার দিয়েছে, দীপ্তি অ্যান্সার দিয়েছে 9 এর ডি, জ্যোতি অ্যান্সার দিয়েছে 9 এর এ, ত্রিযোজী অপদ্রব আর আকিফ বলতেছে। আচ্ছা, সো 9 পাস আন্টি 20 খেলো। তোমরা কমেন্ট করো গ্রুপ 15 এর মৌলগুলা। দেখি। সো এটার অ্যান্সার আমরা দেখো কি, পঞ্চযোজী মৌলগুলা 9 পাস আন্টি 20 খেলো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এন্টিমনি, বিসমাথ। এরা হচ্ছে আমরা এন টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজী মৌল বা গ্রুপ 15 অথবা এদের মধ্যে যে কোনো একটা মৌল মিশাবো। আর পি টাইপ অর্ধপরিবাহীর জন্য বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে এটার অ্যান্সার কি আসতেছে বলো? গ্যালিয়াম। দেখো চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে 25-26-এ। সো পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহীর এই টপিকগুলো একটু ভালোভাবে মনে রাখবা। আর আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এটা দেখি কে বলতে পারো, পি টাইপ অর্ধপরিবাহীর চার্জ। পি টাইপ অর্ধপরিবাহীর চার্জ কি বলো? পজিটিভ, নেগেটিভ নাকি হচ্ছে? আচ্ছা, আনিশা অ্যান্সার দিয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এন্টিমনি, বিসমাথ। অনেক অনেক ধন্যবাদ আনিশা। সো পি টাইপ অর্ধপরিবাহীর চার্জ কি বলতো দেখি? পজিটিভ, নেগেটিভ নাকি হচ্ছে নিরপেক্ষ? তৃপ্তি অ্যান্সার দিয়েছে 9 পাস আন্টি 20 খেলো, আকিফ বলতেছে নিরপেক্ষ। সো পি টাইপ অর্ধপরিবাহীর মুখ্য চার্জ বাহক যদিও হোল এবং গৌণ চার্জ বাহক ইলেকট্রন, তারপরেও পি টাইপ অর্ধপরিবাহীর চার্জটা কিন্তু হচ্ছে নিরপেক্ষ। এটা আমরা যখন ক্লাসে ইন ডিটেলস দেখবো যে কিভাবে আসলে নিরপেক্ষ হয়, কারণ এখানে আলটিমেটলি ইলেকট্রন আর হোলের পরিমাণটা সেম হয়ে যায়, যার জন্য এটা নিরপেক্ষ হয়। সো পি টাইপ অর্ধপরিবাহী বলুক আর এন টাইপ অর্ধপরিবাহী বলুক, ওভারঅল চার্জ কিন্তু এদের নিরপেক্ষ। আচ্ছা,
সো আমাদের কিন্তু রিস্টার্ট 6.2 সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেড যে ব্যাচটা আছে এটাতে ভর্তি চলছে, এবং এটা হচ্ছে আমাদের রুটিন। আমাদের দেখো আমরা কিন্তু অলরেডি বেশ কয়েকটা কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস নিয়েছি, এবং আজকে কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপার হচ্ছে, আর একটা ক্লাসে ফ্রিতে হবে, সেটা হচ্ছে বোটানি অ্যানালাইসিস। তারপরে 23 তারিখ থেকে কিন্তু আমাদের পেইড ব্যাচে ক্লাস, এক্সাম, পড়া ধরার সেশন সবকিছু শুরু হয়ে যাচ্ছে। সো যারা ডেডিকেটেডলি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে চাও, এই যে আমাদের কোর্সের ফিচারগুলো, এখানে 120+ লাইভ ক্লাস, লাইভ এক্সাম, তারপরে 1-to-1 মেন্টরশিপ। এখানে তোমার যে কোনো প্রয়োজনে তুমি ডিরেক্টলি মেন্টরদের সাথে যোগাযোগ করতে পারবা। সিক্রেট ফাইল তো আমাদের ইউনিক একটা ফিচার, তারপরে পড়া ধরা সেশন থাকতেছে, এবং এই হচ্ছে আমাদের টিচার প্যানেল। সো ডিটেলস জানার জন্য তুমি হচ্ছে এডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দিতে পারো, তোমাকে ইন ডিটেলস বলে দেওয়া হবে। যারা খুবই ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে চাও তারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো, ইনশাল্লাহ ফ্রাস্ট্রেটেড হবে না। আচ্ছা, নিরপেক্ষ বলছে একজন, রিপ্তি বলছে নিরপেক্ষ, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। আচ্ছা, এই যে ট্রানজিস্টর থেকে বলছি প্রশ্ন আসবে। ট্রানজিস্টর থেকে প্রবাহ সবচেয়ে বেশি আসে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক আর প্রবাহ লাভ, এই দুইটা টপিক। সো দেখো এখানে দেওয়া আছে ট্রানজিস্টরের IC/IE ইকুয়াল দেওয়া আছে 0.96, কারেন্ট গেইন বা প্রবাহ লাভ কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। সো ফার্স্ট অ্যান্সার দিয়ে ফেলো, দেখি প্রবাহ লাভ বা কারেন্ট গেইনটা কত হচ্ছে। আপু, আমি আব্বুর আইডি দিয়ে প্রাইভেট গ্রুপে অ্যাড হয়েছিলাম, ওই আইডির পরিবর্তে কি এই আইডি দিয়ে গ্রুপে অ্যাড হতে পারবো? আচ্ছা, তুমি হচ্ছে একটু পেজে মেসেজ দাও, আমি দেখি, আমি ইয়ে করে দিব ক্লাস শেষে। এখন দেখো ট্রানজিস্টরের হচ্ছে IC/IE দেওয়া আছে, কারেন্ট গেইন বিটার মানটা কত হবে। IC/IE আমরা কি জানি, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, আলফা ইকুয়াল কি, আলফা ইকুয়াল কিন্তু IC/IE। তার মানে তোমাকে আলটিমেটলি কিসের ভ্যালুটা দেওয়া আছে বলো তো, আলফা। আর বিটাটাও একবারে লিখে দেই, বিটা ইকুয়াল IC/IB। বিটা মানে হচ্ছে IB নিচে, আর আলফার ক্ষেত্রে বিটা তো নিচে, দুইটার ক্ষেত্রে দেখো IC উপরে আর বিটার ক্ষেত্রে IB নিচে, তাহলে বাদ আছে কে, IC। তার মানে আলফার ক্ষেত্রে IE, তার মানে আলফার ক্ষেত্রে কিন্তু IE নিচে থাকবে। তাহলে আলফার মানটা দেওয়া থাকলে বিটাটা আমরা কিভাবে বের করব? বিটা ইকুয়াল হবে হচ্ছে আলফা/1 মাইনাস আলফা। বিটা ইকুয়াল কি হবে, আলফা/1 মাইনাস আলফা। তাহলে আলফা দেখো কত দেওয়া আছে, 0.96, 1 মাইনাস 0.96, সো কত হচ্ছে দেখো তো, 0.04। তার মানে দেখো কাটা যদি আমরা পয়েন্ট মানে উঠাইতে চাই, দেখো উপরেও কিন্তু 100 আসতেছে, নিচেও আসবে কত, 100, কারণ দশমিকের পরে দুইটার জন্যই হচ্ছে 2 ঘর আছে। তাহলে 100 কাটা 4 দিয়ে যদি কাটতে চাই, তাহলে 4 24 96। তার মানে এটার অ্যান্সারটা আসতেছে কত, 24। তোমাদের কার কার অ্যান্সার 24 আসছে দেখি, কার কার অ্যান্সার 24 আসছে। আচ্ছা, এটার উল্টাটাও একটু জেনে রাখো, লাগবে পরীক্ষায়। বিটা আলফা দেওয়া থাকলে বিটা কিভাবে বের করতে হয় এটা আমরা বুঝলাম। এখন বিটা দেওয়া থাকলে আলফা কিভাবে বের করতে হবে, আলফা ইকুয়াল বিটা প্লাস বিটা/1 প্লাস বিটা। এখানে দেখো প্লাস কিন্তু 1 প্লাস বিটা, আর বিটার বেলায় আলফা/1 মাইনাস আলফা, আলফা ইকুয়াল বিটা/1 প্লাস বিটা। সো দুইটা ইকুয়েশনে একটু, দুইটা ফর্মুলা একটু মাথায় রাখবা, দুইটাই লাগবে আমাদের পরীক্ষায়। বারবার বলতেছি, এই চ্যাপ্টারে ট্রানজিস্টর থেকে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক আর প্রবাহ লাভ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তারপরে আসি, কমন বেস ট্রানজিস্টরের এমিটার প্রবাহ দেওয়া আছে, কালেক্টর প্রবাহ দেওয়া আছে। আমাকে বলছে বেস প্রবাহ কত, শুধুমাত্র ফর্মুলা জানলেই কিন্তু এই ম্যাথটাও করে ফেলা যায়। তাহলে দেখো তো কিভাবে করতে পারি, IE ইকুয়াল আমরা কি জানি, IB প্লাস IC। আমাকে বলছে বেস প্রবাহ কত, মানে IB কত সেটা বের করতে। তাহলে IB আমরা কিভাবে বের করব, IB ইকুয়াল হচ্ছে IE মাইনাস IC। IE কত দেওয়া, এমিটারের প্রবাহ দেওয়া 1.25 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 1.25 ইন্টু 10⁻³ -3। IC কত, 8 ইন্টু 10⁻³
-4। এখন দেখো এইখানে তোমরা ক্যালকুলেশনে একটু ঝামেলায় পড়তে পারো, আমি ক্যালকুলেশনটা খুব সহজভাবে করাই দিব। এইখানে দেখো 10 এর পাওয়ার আছে -4, সো আমি যদি সামহাউ এই 10টার পাওয়ার -4 করতে পারি তাহলে কিন্তু ডিরেক্টলি জাস্ট হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করে দিব, তাই না? সো আমি চেষ্টা করতেছি যে 2টার পাওয়ারে 10⁻⁻4 করা যায় নাকি। এটা যদি 10⁻⁻4 করি, দেখো মনে রাখবা যখনই তুমি দশমিকের ক্ষেত্রে কি হবে, পাওয়ার যদি কমাইতে চাই, দশমিকের ক্ষেত্রে পাওয়ার যদি কমাইতে চাই, পাওয়ার কমাইতে চাইলে দশমিক হচ্ছে ডানে নিব, পাওয়ার কমাইতে চাইলে দশমিক ডানে নিব। এই যে দেখো 10⁻³ থেকে আমরা বানাইতে চাচ্ছি কি 10⁻⁻4, তাইলে আমি কি পাওয়ার কমাইতে চাচ্ছি না, দশমিক মানে মাইনাসের বেলায় তো বড় হইলে আমরা জানি যে কম, তাইলে 10⁻³ থেকে 10⁻4 বানাইতে চাচ্ছি, তার মানে পাওয়ার কিন্তু আমি 1 কমাচ্ছি, তাহলে কমাইলে আমরা কি করব, দশমিক ডানে নিব, তাহলে এক ঘর ডানে নিব দশমিক, তার মানে এটা কি আসবে 12.5 ইন্টু 10⁻⁻4 মাইনাস 8 ইন্টু 10⁻⁻4। এখন সিম্পলি 10⁻⁻4 কমন নিলে কি আসে 12.5 মাইনাস 8, তাহলে 12.5 থেকে 8 বিয়োগ করো, কত 4.5 ইন্টু 10⁻⁻4। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 4.5 ইন্টু 10⁻⁻4। সো এই ক্যালকুলেশনটা তোমরা প্রায় সময় ভুল করো, এটা মাথায় রাখবা, পাওয়ার কমাইতে হইলে দশমিক ডানে নিব, আর যদি পাওয়ার বাড়াইতে চাই তাহলে দশমিক বামে নিব। সো 10⁻³ থেকে আমরা 10⁻⁻4 বানাইতে চাচ্ছি, তার মানে পাওয়ার কমাইতে চাচ্ছি, তাহলে দশমিক কি এক ঘর ডানে নিয়ে গেছি। বুঝছো বলো তো? বুঝলে ক্লিয়ার লিখো। কোনটার অ্যান্সার বি হবে কেন? 11 এর অ্যান্সার এ। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই চ্যাপ্টারটা থেকে কি কি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে তোমার ওই 3টা টপিকই, তার মানে হচ্ছে ওই যে ভর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন, আর হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, এই 3টা থেকে একটা প্রশ্ন থাকে। আর হচ্ছে তোমার আমাদের ওই যে ফর্মুলা একটা, এই ফর্মুলাটা থেকে আসলে ম্যাথ আসে, ই ইকুয়াল হচ্ছে আমরা কি জানি HF0 প্লাস K max, ডিরেক্টলি এই ফর্মুলাটা থেকে ম্যাথ আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিসিউর জন্য ক্লাস দেওয়ার জন্য ধন্যবাদ, হ্যাঁ থ্যাংক ইউ তোমাকেও। ক্লিয়ার। বারো মাইনাস 8 হইলে অ্যান্সার 4 হইতো, আচ্ছা বাট আমাদের এখানে কি 12 ছিল বলতো, 12.5 ছিল না? তুমি একটু ক্যালকুলেটরে করো, যদি তোমার সমস্যা হয় তাহলে ক্যালকুলেটরে করো। 12 থেকে 8 বিয়োগ করলেই তো 4, তার মানে 12.5 থেকে 8 বিয়োগ করলে কত, 4.5। তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে 11.5 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 3.5। আচ্ছা, সো আমরা দেখলাম এই চ্যাপ্টার থেকে মেইনলি হচ্ছে এই 2টা টপিক থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমাদের এই প্রশ্নটাতে কি বলছে, একটা ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, একটা অতি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে, এটা সুড়ঙ্গের 2 প্রান্তে অবস্থিত পর্যবেক্ষকরা লক্ষ্য করেন যে একটা মুহূর্তে ট্রেনটার দৈর্ঘ্য সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান। খুব বড় আসলে পেঁচায় গোছায় বলছে, বাট এখানে মেনলি বলছে যে নিশ্চল দৈর্ঘ্যটা আমার হচ্ছে গতিশীল দৈর্ঘ্যের সমান, নিশ্চল দৈর্ঘ্যটা গতিশীল দৈর্ঘ্যের সমান। তাহলে সি এর এককে ট্রেনের বেগটা কত হবে দেখি। ডিসিউর জন্য ক্লাস দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে, খেয়াল করো, তাইলে এল ইকুয়াল এল নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আদি অবস্থায় দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কত ছিল বলতো, স্থির অবস্থায় দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 100 মিটার, আর অতি উচ্চ বেগে সে কত মিটার,
80 মিটার দৈর্ঘ্যের একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমার মেইনলি বের করতে হবে হচ্ছে ভি এর মানটা কত। সো আমি একটু তোমাদেরকে একটা ট্রিকের মাধ্যমে এটা মনে রাখাবো, কারণ এই ক্যালকুলেশনটা আসলে তোমার প্রথমে এটাকে দুই পাশে স্কোয়ার করতে হবে, এক বিয়োগ করতে হবে, তারপরে ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান বের হবে, দেন ওইটাকে আবার রুট করে ভি এর মানটা বের করতে হবে। সো একটা শর্টকাট এখান থেকে মনে রাখবা, দেখো এটা কত আসে, 80/100, তার মানে হচ্ছে 4/420। আচ্ছা এইভাবে না, আমরা হচ্ছে এখানে 0.8 বলি। তাহলে দেখো √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি 0.8 আসে, তাইলে মনে রাখবা ভি এর মানটা হবে হচ্ছে কত, 0.6c। ভি এর মানটা হবে 0.6c। দেখো এখানে আমি আরেকটু ইয়ে করে লিখে দেই, √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা যদি 0.8 আসে, এখান থেকে আমরা সরাসরি ভি এর মানটা পাবো হচ্ছে 0.6c। আর এই মানটা যদি 0.6 আসে, তাহলে ভি এর মানটা হবে 0.8c। ভি এর মানটা হচ্ছে কত, 0.8c। দেখো এই মানটা 0.8 আসলে আমরা পাচ্ছি 0.6c, আর 0.6 আসলে এটা হচ্ছে 0.8। তাহলে 0.8 হইলে 0.6, 0.6 হইলে 0.8। বুঝছো তোমরা? এই জিনিসগুলো ছোটখাটো যদি মাথায় রাখো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 12 এর এ, ওকে। তাহলে এখান থেকে আরো একটা মাথায় রাখতে পারো, এটাও আসে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যদি 0.5 হয় তাহলে ভি এর মানটা হচ্ছে √3/2c। ভি এর মানটা হচ্ছে √3/2c। সো 0.8 0.6 হলে তো জাস্ট রিভার্স হয়ে যাবে, 0.8 থাকলে 0.6c, 0.6 হলে 0.8c। আর 0.5 এরটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো, সেটা হচ্ছে √3/2c, 0.866 এটার দশমিকটা আসে আর কি। সো এটার ক্ষেত্রে অ্যান্সার তাইলে কত, এটা আসছিল 0.8, তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে 0.6c। একটা প্রোটনের গতিশক্তি তার মোট শক্তির কত বলছে, 75%। তাহলে প্রোটনের দ্রুতি কত? এবং এই ম্যাথটাও আসলে দুইটা প্রসিডিউরে করা যায়। তুমি চাইলে হচ্ছে প্রথমে মোট শক্তি ইকুয়াল কত বলছে, যে গতিশক্তির 75%, 75/100, তার মানে হচ্ছে 3/4। এখানে ফর্মুলা লিখতে পারো, mc স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3/4 m মাইনাস m নট সি স্কোয়ার। এইভাবে তুমি হচ্ছে চাইলে এখান থেকে হচ্ছে m0/mটা বের করে দেন m এর যে ফর্মুলা আছে সেটাতে বসায় ভি এর মানটা বের করতে পারো। বাট এটা কিন্তু খুবই টাইম কনজিউমিং, এত টাইম কিন্তু আমরা পাবো না। এটাও আমরা খুবই সুন্দর একটা শর্টকাট দিয়ে মনে রাখবো। দেখো মোট শক্তি যদি গতিশক্তির n গুণ হয়, মোট শক্তি যদি গতিশক্তির n গুণ হয়, তাহলে আমার ভি এর ফর্মুলাটা হচ্ছে √2n - 1/nc। ভি এর মানটা হচ্ছে √2n - 1/nc। দীপ্তি বলছে 4.5 × 10⁻⁻4। আফরিন জান্নাত তানিশা অ্যান্সার দিয়েছে 12 এর এ। ওকে, সো আমরা দেখলাম যে ই যদি ইকের এন গুণ হয়, মোট শক্তিটা যদি গতিশক্তির এন গুণ হয়, তাহলে ভি ইকুয়াল আমরা কি পাবো, √2n - 1/nc। এখন দেখো আমাদের এই প্রশ্নে কিন্তু উল্টা কথাটা বলছে, যে গতিশক্তি মোট শক্তির 75%। কি বলছে দেখো তো, গতিশক্তি মোট শক্তির 75% মানে কতটুকু, 25 3/4e। বাট আমরা যদি এটা বের করতে পারি যে মোট শক্তি গতিশক্তির কতটুকু, সেটা বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে ই কত আসে, ই ইকুয়াল কি হবে 4/3e কে, তাই না? তাহলে এন এর মানটা হচ্ছে 4/3। এখন সিম্পলি এখানে এন এর মানটা বসাই দাও, 2 × 4/3 - 1 / 4/3c। সো এখান থেকে আমরা কত পাবো, 8/3 - 1, সো 5/3। আর নিচে আছে হচ্ছে 4/3, পুরাটাতে কিন্তু রুট আছে। এখন একটু ইয়ে করো, √5/√3 ইন্টু হচ্ছে 3/4।
4। সো কত আসে দেখো তো, √3 ইন্টু √3 কাটাকাটি করলে √15/4, এটা আসতেছে কত, √15/4। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে √15/4c। আমি কিন্তু তোমাদেরকে বুঝায় বুঝায় করাইছি দেখে টাইমটা লাগছে, বাট এত টাইম কিন্তু তোমাদের লাগবে না। এখানে আমরা বলছি ফর্মুলা হচ্ছে যদি মোট শক্তিটা গতিশক্তির n গুণ হয় তাহলে v ইকুয়াল হচ্ছে √2n-1 ডিভাইডেড বাই nc। তার মানে আমাদেরটাতে উল্টাটা দেওয়া আছে যে গতিশক্তি মোট শক্তির n গুণ, আমাদের লাগবে মোট শক্তি গতিশক্তির কত গুণ। বের করে ফেললাম, n এর মান 4/3, তাহলে 4/3 বসাইলে v এর মানটা কিন্তু ইজিলি বের হয়ে যাচ্ছে। এটা যদি তুমি 2-3 বার প্র্যাকটিস করো তাহলে দেখবা যে খুবই তুমি ফ্লুয়েন্ট হয়ে গেছো। 12 এর ডি, আচ্ছা এটা 13 এর অ্যান্সার আমরা পাচ্ছি কত, √15/4, √15/4। আচ্ছা এই যে বলছিলাম ইকুয়েশনটা থেকে ডিরেক্টলি প্রশ্ন আসে, তাহলে আমরা ফর্মুলা থেকে কি জানি, আপতিত ফোটনের মোট শক্তি, এটা কি কার্যাপেক্ষক, আচ্ছা একবারে ভেঙে লিখি, না সমস্যা নাই, তারপরে হচ্ছে ইকে ম্যাক্স। আমাদের বের করতে হবে হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, তার মানে ইকে ম্যাক্সটা বের করতে হবে। সো ইকে ম্যাক্স কত আসে, মোট শক্তি, আপতিত ফোটনের মোট শক্তি মাইনাস কার্যাপেক্ষক। মোট শক্তি দেখো তোমাকে কিন্তু বলে দেয় নাই, বলছে জাস্ট কম্পাঙ্কটা। তারপরে শক্তির ফর্মুলা থেকে আমরা কি জানি, শক্তি ইকুয়াল হচ্ছে এইচএফ, প্লাঙ্কের ধ্রুবক ইন্টু হচ্ছে কম্পাঙ্ক। তাহলে 6.62 ইন্টু 10⁻⁻34, তার সাথে কি গুণ করব, কম্পাঙ্ক। কম্পাঙ্ক কত, 2 ইন্টু 10⁻15 মাইনাস কি হবে, কার্যাপেক্ষক। কার্যাপেক্ষকটা তোমাকে এখানে সরাসরি দেওয়া আছে 3.26 ইন্টু 10⁻⁻19। এটার ক্যালকুলেশনটা খুবই মজার, দেখো -34 + 15, এখানে দেখো 10 এর পাওয়ার, তাহলে ওভারঅল দাঁড়াচ্ছে কত, 10⁻⁻19। এখানে কিছু একটা আসবে মাইনাস, এটার ক্ষেত্রেও দেখো 10⁻⁻19, তার মানে 10⁻⁻19 কমন নিয়ে নিলে পাওয়ারের তো আর কোনো ঝামেলাই থাকলো না। সো এখন তাহলে আমরা বাকি ক্যালকুলেশনটা করে ফেলি। 6.62 সাথে জাস্ট কি গুণ করতেছি বলতো, 2 গুণ করতেছি। সো এটা করে ফেলো তো তোমরা, 6.62 ইন্টু 2 কত আসে, 662 ইন্টু 2, তার মানে 13.24 ইন্টু 10⁻⁻19। তাহলে 10⁻⁻19টা আমি একবারে কমন নিয়ে নেই, সো 13 থেকে 3 বাদ দিলে কত থাকে বলো, অ্যাপ্রক্সিমেটলি 10 ইন্টু 10⁻⁻19। সো এটাকে কি লেখা যায়, 1 ইন্টু 10⁻⁻18। সো এটার অ্যান্সারটা কি আসতেছে, নির্গত ইলেকট্রনের শক্তি হচ্ছে 10⁻⁻18, 11 এর এ। বুঝছো এই ক্যালকুলেশনটা, আমরা ফার্স্টে হচ্ছে 10⁻⁻19, এই পাশে 10 এর পাওয়ার গুলাকে যদি ইয়ে করি তাহলে থাকতেছে, তাহলে 6.62 এর সাথে জাস্ট 2 গুণ করলে 13.24 মাইনাস 3.26, তার মানে 13 থেকে 3 বাদ দিলে কত থাকে, 10। তাহলে 10 ইন্টু 10⁻⁻19, বাট পাওয়ার মানে অপশনগুলোর দিকে তাকাও, 10 কিন্তু কোথাও নাই। ঠিক আছে, যদি আমি 1 লিখি তাহলে কি 10⁻⁻18, সহজ না বলো। তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছে, আমি বললামই আমি রোজা ছিলাম, টায়ার্ড ছিলাম অনেক, তারপরেও ক্লাস নিতে আসছি। তো তোমরা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও আর ক্লাসটাতে একটু রিয়েক্ট দিয়ে দাও। আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে যাব। কোন বস্তুর মোট শক্তি তার স্থিরাবস্থার শক্তির 1.5 গুণ, বস্তুটার দ্রুতি কত। সো এটারও একটা শর্টকাট আছে, এটাও তোমরা চাইলে ওই ফর্মুলা দিয়ে লিখতে পারো। এখানে তোমাদের হচ্ছে মোট শক্তি ইকুয়াল হচ্ছে স্থিরাবস্থার শক্তির, তাহলে ই নট 1.25, তার মানে mc স্কয়ার ইকুয়াল 1.25 m নট c স্কয়ার। এই ফর্মুলা দিয়েও কেউ চাইলে করতে পারো। আশরাফুল ইসলাম, আচ্ছা ও কয়েকজনকে মেনশন করছে, থ্যাংক ইউ।
আচ্ছা, বাট তারপরেও আমরা হচ্ছে এখানেও একটা ফর্মুলা জানবো, সেটা হচ্ছে মোট শক্তিটা যদি আমার স্থিতিশক্তির এন গুণ হয়, মোট শক্তিটা যদি স্থিতিশক্তির এন গুণ হয়, তাহলে ভি এর মানটা সরাসরি আমরা একটা শর্টকাট দিয়ে করতে পারবো, সেটা হচ্ছে সি ইন্টু 1 - 1/n², সি ইন্টু 1 - 1/n²। তাহলে 1.25, এন এর মানটা হচ্ছে 1.25, এটাকে আমরা ভগ্নাংশে কনভার্ট করে ফেলে আমাদের জন্য হিসাব করতে সুবিধা হবে 100। তাহলে 5, 25, 4, 5/4। তাহলে এখন দেখো তো, বসাও 1 - 1/n², তার মানে 1 মাইনাস, এটা আলটিমেটলি এরকম না, 1/n তার হোল স্কয়ার। সো n এর মানটা হচ্ছে 5/4, তার মানে 1/n এর মান কি উল্টায় যাবে 4/5, সেটাকে স্কয়ার করলে কি পাচ্ছি 16/25। তো এখন তোমরা কাটাকাটি করে অ্যান্সার আমাকে বলো কত আসে। বুঝছো? 25 - 16, উপরে থাকবে হচ্ছে 9, নিচে হচ্ছে 25, রুট করলে 3/5, সো 3/5 সি। এখন এইখানে হচ্ছে তোমার ইয়ে নাই, তাহলে 3 ইন্টু 10⁵ তার মানে 9/5, 9/5 ইন্টু 10⁸। তাহলে 5 18 হচ্ছে 90, 5 18 90, তার মানে 1.8 ইন্টু 10⁸। 5 18 90 আমরা জানি, তাহলে 5 থাকতেছে হচ্ছে 4.0, তার মানে 1.8। বা কেউ যদি হিসাব মানে ক্যালকুলেশনে খুবই ফ্লুয়েন্ট হও, তাহলে এখান থেকে দেখে কিন্তু বলে দেওয়া যাচ্ছে যে এটা আসবে হচ্ছে 1.8। 5 18 হচ্ছে 90, তার মানে 1.8 ইন্টু 10⁸। সো আমাদের এটার অ্যান্সারটা কোনটা হচ্ছে বি। আমি ওভারঅল একটু সামারি করতে যাচ্ছি এটার। তাহলে দেখো তো, এইখানে আমরা কি জানলাম, যে মোট শক্তি যদি হয় হচ্ছে আমার স্থিতিশক্তির এন গুণ, সেই ক্ষেত্রে আমরা ভিটা কিভাবে বের করব, সি ইন্টু √1 - 1/n তার হোল স্কয়ার। আর মোট শক্তিটা যদি গতিশক্তির এন গুণ হয়, তাইলে আমরা ভিটা বের করব কি √2n - 1/n সি। এই শর্টকাট গুলা কিন্তু তুমি কোনো বইয়ে একসাথে পাবা না, বাট আমি তোমাদেরকে কিন্তু একসাথে করে দিচ্ছি এটা। সো যাদের দরকার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কাজে দিবে। 15 বি, আফরিন জান্নাত তানিশা অ্যান্সার দিয়েছে 15 বি, সাফায়েত অপু অ্যান্সার দিয়েছে 15 বি, দীপ্তি অ্যান্সার দিয়েছে 15 বি। আচ্ছা, সো 15 অ্যান্সার আমরা বি পাইছি। যদি একটা বস্তু আলোর বেগে ধাবিত হয় তবে এর ভর কত হবে, বলো। আলোর বেগে মানে কি, ভি হচ্ছে সি এর সমান, তাহলে সি/সি কাটাকাটি করলে কত 1, 1² 1, তাহলে 1 - 1 0, তার মানে সামথিং ডিভাইডেড বাই 0, এটা কি অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি, তার মানে কি হবে বলো, আলোর বেগে ধাবিত হলে ভর কি হবে, অসীম হবে। আলোর বেগে ধাবিত হলে ভর অসীম হবে, ভর কি হবে, তার মানে আমি লিখতে পারি যে ভি ইকুয়াল যদি সি হয় তাহলে ভর অসীম। আর যদি আমাকে বলে যে দৈর্ঘ্যের পরিবর্তনটা কি হবে বা গতিশীল দৈর্ঘ্যটা কত হবে, সেটা কিন্তু 0। দৈর্ঘ্যটা তোমরা চাইলে বের করতে পারো, দৈর্ঘ্যটা কি হবে L0 √1 - v/c হোল স্কয়ার। সো সি যদি এখানে বসাই দেই, c/c 1, 1² 1, 1 - 1 0, তার মানে পুরাটা 0 হয়ে যাচ্ছে। সো গতিশীল দৈর্ঘ্যটা আলটিমেটলি আসতেছে কত 0। তার মানে v ইকুয়াল যদি c হয় তাহলে ভর অসীম আর দৈর্ঘ্যটা 0। বুঝছো? আজিম সরকার অ্যান্সার দিয়েছে ডি, আফরিন জান্নাত তানিশা অ্যান্সার দিয়েছে 16 এর ডি। হ্যাঁ, তাহলে 16 এর অ্যান্সার হচ্ছে ডি। আমরা এখন তাপগতিবিদ্যা দেখব। তাপগতিবিদ্যায়ও আলটিমেটলি তোমার হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া আর কার্নোর ইঞ্জিন। আমি লিখে দিই, তাপগতীয় প্রক্রিয়া, কার্নোর ইঞ্জিন। কার্নোর ইঞ্জিন তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারের, এবং এটাও আসলে সব ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট।
আর এনট্রপি। এই তিনটা টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন হয়, বেশিরভাগ ক্ষেত্রে 80% ক্ষেত্রে এই তিনটা টপিক থেকে প্রশ্ন হয়। আচ্ছা, তাহলে আমরা চলো প্রথম যে প্রশ্নটা সেটা দেখি। কোন তাপমাত্রায় কেলভিন আর ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়? 23-24 আসছে জিএসটি তে। সো এই জিনিসগুলো মনে রাখবা। হ্যাঁ, এগুলো ক্যালকুলেশন দিয়ে বের করার আসলে জিনিস না, আমার যত টাইম সেভ করা যায় এইখানে যে বের করতে গেলে অ্যাটলিস্ট তোমার কিন্তু 30 সেকেন্ডসের মতো ওয়েস্ট হবে। সেটা তুমি যদি অন্য কোনো ম্যাথে দিতে পারো তাহলে তুমি ওই ম্যাথটা সলভ করতে পারলে কিন্তু অনেক দূর পজিশন চলে আসবে। 1 মার্কের জন্য কি হয় জিএসটি তে সেটা তো জানোই, 3000 আর 2000 এরকম পজিশন পিছায় যায়। সো প্রত্যেকটা মার্কস আসলে এডমিশনে খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো কেলভিন আর ফারেনহাইট, কেলভিন আর ফারেনহাইট স্কেলে যদি একই পাঠ কোন তাপমাত্রায় পাওয়া যাবে বলো তো? 574 কেলভিন। আর সেলসিয়াস আর ফারেনহাইট এদের ক্ষেত্রে একই তাপমাত্রা পাবো আমরা কোন টেম্পারেচারে? সেলসিয়াস আর ফারেনহাইটের ক্ষেত্রে -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই জিনিসটা তোমরা মুখস্থ রাখবা। কেলভিন আর ফারেনহাইটে 574 কেলভিন, সেলসিয়াস আর ফারেনহাইটে একই তাপমাত্রা আমরা পাবো কোন টেম্পারেচারে? -40 ডিগ্রি সেলসিয়াস। এটা চাইলে এভাবে মনে রাখতে পারো, সেলসিয়াস মিন্স হচ্ছে সোফা, সেলসিয়াস আর ফারেনহাইট, আর এটা হচ্ছে ফাকা, ফারেনহাইট কেলভিন। তাহলে ফাকা হচ্ছে 574, সোফা -40, এভাবে চাইলে মাথায় রাখতে পারো। ওকে, দেখো রুদ্ধতাপীয় সম্প্রসারণের সময় গ্যাস ঠান্ডা হয়, কারণটা কি? 25-26 আসছে জিএসটিতে। সো তাপগতীয় প্রক্রিয়া এই চারটা খুবই ভালো মতো দেখবা। তোমার হচ্ছে সমুষ্ণ, তারপরে হচ্ছে রুদ্ধতাপীয়, সমচাপ, সম আয়তন। তবে সমুষ্ণ আর রুদ্ধতাপীয়টা থেকে প্রশ্ন আসে বেশি, এই দুইটাই ইম্পর্টেন্ট বেশি। আজিম সরকার অ্যান্সার দিয়েছে ডি, রিপ্তি অ্যান্সার দিয়েছে 574। হ্যাঁ, 574 কেলভিন। তাহলে রুদ্ধতাপীয় সম্প্রসারণের সময় গ্যাস ঠান্ডা হয় কারণ কি? রুদ্ধতাপীয় মানে প্রক্রিয়ায় আমরা কি জানি কোন রাশিটা স্থির থাকে বলতো? তাপের কোনো আদানও হয় না, কোনো মানে গ্রহণও হয় না, বর্জনও হয় না। তাহলে ডিকিউ 0। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি? ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউটা যদি 0 হয় তাহলে ডিইউ ইকুয়াল কি লেখা যায়? -ডিডব্লিউ। এখন এইখানে দুইটা কেস হবে, আমার তো জায়গা নেই, আমি এই পাশে লিখি। প্রসারণে কি হবে আর সংকোচনে কি হবে? তাহলে প্রসারণ যখন হবে, দেখো প্রসারণ মানে কি? বিটা ডেল ভি হচ্ছে পজিটিভ, তাই না? ডেল ভি যদি পজিটিভ হয় তাহলে ডিইউটা কি হবে? পজিটিভ। সো ডিইউ যদি পজিটিভ হয়, ডিইউ যদি পজিটিভ হয় তার মানে ডিইউটা কি আসতেছে? যেহেতু আগে একটা মাইনাস চিহ্ন আছে আর এখান থেকে আমরা পাবো প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে ডিইউটা কিন্তু কি হচ্ছে? নেগেটিভ। ডিইউ নেগেটিভ, অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা ঋণাত্মক আসতেছে, তার মানে কি? তাপমাত্রার পরিবর্তন ঋণাত্মক আসবে বা তাপমাত্রা হ্রাস পাবে। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের জন্য আমরা কি বলতে পারি? অন্তঃস্থ শক্তি কমে যাবে, তাপমাত্রাও কমে যাবে, অন্তঃস্থ শক্তিও কমে যাবে, তাপমাত্রাও কমে যাবে। এবার আসি রুদ্ধতাপীয় সংকোচনে কি হবে? তাইলে দেখো সংকোচনের ক্ষেত্রে কি? ডেল ভিটা নেগেটিভ, তাই না? তাহলে কি ডিইউটাও এখান থেকে, ডিডব্লিউটা আমরা নেগেটিভ পাবো, কাজটাও নেগেটিভ পাবো, বুঝছো? আয়তনের মানে আয়তন সংকুচিত হলে তো কাজ নেগেটিভ আসবে, ডিডব্লিউ নেগেটিভ আসবে, কারণ ডিডব্লিউ আমরা কি জানি? পিডিভি। তাহলে ডিভি নেগেটিভ আসলে ডিডব্লিউ নেগেটিভ আসবে। এখন ডিডব্লিউটা যদি এখানে নেগেটিভ বসাও তাহলে দেখো তো কি আসতেছে? ডিডব্লিউ যদি মাইনাস বসাই, সামনে একটা মাইনাস আছে, তার মানে ডিইউটা কিন্তু এখান থেকে কি আসতেছে? প্লাস আসতেছে। অন্তঃস্থ শক্তির পরিবর্তন প্লাস হচ্ছে, তার মানে অন্তঃস্থ শক্তি কিন্তু বেড়ে যাচ্ছে। আর অন্তঃস্থ শক্তি বাড়লে আর কে বাড়বে? অন্তঃস্থ শক্তির সাথে সরাসরি রিলেটেড রাশি হচ্ছে তাপমাত্রা। তাহলে তাপমাত্রাও কি আসবে? মানে তাপমাত্রার পরিবর্তনও প্লাস আসবে, তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে আমি যদি সামারি করে দেই, কি আসতেছে? রুদ্ধতাপীয় প্রসারণে
অন্তস্থ শক্তির হ্রাস হচ্ছে, মানে অন্তস্থ শক্তি কমে যাচ্ছে, তাহলে তাপমাত্রাও কমে যাচ্ছে। সংকোচনে কি হচ্ছে, অন্তস্থ শক্তির পরিবর্তনটা পজিটিভ আসতেছে, তার মানে অন্তস্থ শক্তি বেড়ে যাচ্ছে, তাহলে তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। সো এখন দেখো, আমাদের বলছে সম্প্রসারণের সময় গ্যাস ঠান্ডা হয়, কারণ কি? তাহলে কি হচ্ছে, সম্প্রসারণের সময় গ্যাস ঠান্ডা হচ্ছে, ডিইউ নেগেটিভ আসতেছে, তার মানে তাপমাত্রা কি হচ্ছে, কমে যাচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে, তাহলে অন্তস্থ শক্তি হ্রাস পাচ্ছে, অন্তস্থ শক্তি হ্রাস পাচ্ছে, তাপমাত্রাও কিন্তু হ্রাস পাচ্ছে। আর যদি উল্টাটা হইতো রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে অন্তস্থ শক্তি বৃদ্ধি, তাপমাত্রাও বৃদ্ধি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। পানির ত্রৈধ বিন্দুর ভিত্তিতে স্টিম বিন্দুর তাপমাত্রা বলো তো, তোমরা অ্যান্সার বলো দেখি। পানির ত্রৈধ বিন্দুর ভিত্তিতে স্টিম বিন্দুর তাপমাত্রা কত? অপু অ্যান্সার দিয়েছে 18 এর বি, আফরিন জান্নাত তানিশ অ্যান্সার দিয়েছে 18 এর বি, রিপ্তি অ্যান্সার দিয়েছে বি। ওকে, পানির ত্রৈধ বিন্দুর ভিত্তিতে স্টিম বিন্দুর তাপমাত্রা, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা তোমরা মনে রাখবা, সেটা কত? 273.16 কেলভিন। এবং চাপটাও মনে রাখবা, পানির ত্রৈধ বিন্দুর চাপ 4.58 মিলিমিটার পারদ আর কি। তাহলে কি আসতেছে দেখো তো, আমাদেরকে বলছে পানির ত্রৈধ বিন্দুর ভিত্তিতে স্টিম বিন্দু, স্টিম বিন্দু মানে কি 100 ডিগ্রি সেলসিয়াস। সো 273.16 এর সাথে জাস্ট কি করব আমরা, প্লাস 100 করে দিব, কত আসবে? 373.16 কেলভিন, 373.16 কেলভিন, 15 আর 16 প্রায় সেমই, 373.16 কেলভিন। বুঝছো? পানির ত্রৈধ বিন্দুর জন্য দুইটা ইনফরমেশন মাথায় রাখবে, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা হচ্ছে 273.16 কেলভিন, আর চাপটা হচ্ছে 4.58 মিলিমিটার পারদ চাপ। এবারে আসি কার্নোর ইঞ্জিন, খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, সব ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো, কার্নোর ইঞ্জিনের আমাদের এই প্রশ্নে কি বলছে, যে উচ্চ তাপমাত্রা দেওয়া আছে 500 কেলভিন, নিম্ন তাপমাত্রা দেওয়া আছে 400 কেলভিন। ইঞ্জিনের দক্ষতা 10% বাড়ানোর জন্য নিম্ন তাপমাত্রাটা কত হতে হবে? তাহলে কি বের করতে বলছে, ইঞ্জিনের দক্ষতাটা বাড়াবো। তাসনুবা তাসনিম তুনিহা অ্যান্সার দিয়েছে 19 এর ডি, আনিশ অ্যান্সার দিয়েছে ডি, রিপ্তি আবার অ্যান্সার দিয়েছে এ, ডি। এটা সবাই ভুল করছিল। আচ্ছা, হ্যাঁ সবাই, যে অনেকেই যেটা করবে, যে কি করবে বলতো, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কোনটা, এইখানে যে স্টিম বিন্দু বলছে সেটা কিন্তু দেখবে না। সো সবাই ডিরেক্টলি এ অ্যান্সার দিয়ে দিবে, একজন অলরেডি অ্যান্সার এ দিছে। সো খুবই সাবধান, প্রশ্ন না পড়ে উত্তর করা যাবে না। তুমি যতটাই পারো সেটা আসলে ম্যাটার করে না, এডমিশনে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি ওই 1 ঘন্টা নার্ভ কতটা ধরে রেখে মানে অ্যান্সার করতে পারতেছো। পারা জিনিস ভুল করলে আসলে খুবই ঝামেলা। এই প্রশ্ন তোমার বলা যায় যে 100%-এর মধ্যে 90%-এরই পারার কথা। সো এই টাইপের একটা প্রশ্ন যদি তুমি ভুল করো, সেটা কিন্তু খুবই সাফার করাবে তোমাকে। সো পারা জিনিসগুলো আমরা একদমই ভুল করা যাবে না। এটা খুবই সহজ একটা প্রশ্ন, বাট তারপরেও প্রশ্ন না পড়ার কারণে কিন্তু ভুল হইতে পারে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই, যেটাতে ছিলাম। সো নিম্ন তাপমাত্রাটা, তাপ গ্রাহকের তাপমাত্রা কত হবে বলতো? এখান থেকে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ইটার মানটা প্রথমে বের করবা 1 - T2/T1 দিয়ে, তারপরে 10% বাড়ালে এই ইটার সাথে 10% যোগ করে নতুন একটা ইটা বের করবা, দেন ওইটার জন্য আবার ইটা প্রাইম 1 - T2/T1 এটার জন্য বের করে দেন T2টা বের করবা। এখানেও কিন্তু অনেক কাজ না। সো আমরা যেটা করব, খুব শর্টকাটে করার চেষ্টা করব। T1টা স্থির রেখে, T1 স্থির রেখে, T1 স্থির মানে তাপ উৎসের তাপমাত্রাটা স্থির রেখে আমি যদি ইটার মানটা বাড়াইতে চাই, ডেল ইটা করতে চাই, কর্মদক্ষতা যদি বাড়াতে চাই, তাইলে একটা ফর্মুলা আমরা ইউজ করব, যে তাপ গ্রাহকের তাপমাত্রাটা হবে হচ্ছে T2 মাইনাস ডেল ইটা ইন্টু T1। T1 স্থির রেখে কর্মদক্ষতা যদি ডেল ইটা পরিমাণ বাড়াইতে চাই, তাহলে T2 ড্যাশটা কি হবে বলতো, বা নতুন যেই
তাপমাত্রা আমার তাপ গ্রাহকের সেটা কত হবে, আগে যে তাপ গ্রাহকের তাপমাত্রা ছিল ওইটা মাইনাস ডেল ইটা ইন্টু T1। তাহলে T2 কত, T2 কত দেখো 400 মাইনাস ডেল ইটা কত 10% বাড়াবো, তার মানে 0.1 ইন্টু T1। তাপ উৎসের তাপমাত্রা কত দেওয়া 500 কেলভিন। সো কত আসে আমাকে বলো তো, 400 মাইনাস 0.1 ইন্টু 500 মানে হচ্ছে 50, সো 350 কেলভিন। তাহলে এটার অ্যান্সার কি আসবে 350 কেলভিন। সো দেখছো কত বড় একটা ম্যাথকে আমরা কত ইজি ভাবে করে ফেলতে পারতেছি। এবং আমি চেষ্টা করব যে আমাদের সেকেন্ড টাইমের ক্লাসগুলো তো অনেক বড় হবে, আমি তো এই একটা ক্লাসেই তোমার হচ্ছে পুরা সিলেবাস পড়াচ্ছি, বাট সেকেন্ড টাইমে তো আলাদা আলাদা ভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো আমাদের সেকেন্ড টাইমের কোর্সটাতে। ওইটাতে আমি কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি তোমাকে কিন্তু এরকম প্রত্যেকটা টপিকের শর্টকাট ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করব। সো যারা সেকেন্ড টাইম ডেডিকেটেড ভাবে প্রিপারেশন নিতে চাও তারা আমাদের রিস্টার্ট 6.0 তে যুক্ত হয়ে যেতে পারো। আর ডিটেলস জানার জন্য অবশ্যই পেজে মেসেজ দিতে হবে। পারছো বলো তো 20-এর অ্যান্সার কত আসতেছে, বি। তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়, এটা আগে সবারই পারার কথা। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয় এবং শূন্যতম সূত্র থেকে কিন্তু আমরা কিসের ধারণা পাই বলতো, তাপমাত্রার ধারণা। শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রার ধারণা পাই। আর প্রথম সূত্র থেকে আমরা কি পাই, তাপ আর কাজের মধ্যে সম্পর্ক, তাপ ও কাজের মধ্যে সম্পর্ক। আর হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, খুবই ইম্পর্টেন্ট, শক্তির সংরক্ষণশীলতার ধারণা পাচ্ছি আমরা প্রথম সূত্র থেকে। আচ্ছা আমি আর লিখতেছি না। তারপরে দ্বিতীয় সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই বলতো, দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে কিন্তু তাপ ইঞ্জিন আর থার্মোমিটার তৈরি করা হয় দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে। তাপ ইঞ্জিন প্লাস থার্মোমিটার তৈরি করা হয় দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে। আর এখান থেকে আমরা এনট্রপির ধারণা পাই, কোন রাশির ধারণা পাই বলতো, দেখি সবাই কমেন্ট করো, দ্বিতীয় সূত্র থেকে আমরা কোন রাশির ধারণা পাই। কিভাবে ভর্তি হবা সেটার জন্য আমাদের পেজে একটু মেসেজ করো, তোমাকে ইন ডিটেইলস সব প্রসেস বলে দেওয়া হবে। সো তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়, শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রার ধারণাও পাই। প্রথম সূত্র থেকে আমরা কি পাই, তাপ আর কাজের মধ্যে সম্পর্ক আর শক্তির সংরক্ষণশীলতার ধারণা পাই। দ্বিতীয় সূত্র থেকে তাপ ইঞ্জিন, দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে তাপ ইঞ্জিন আর থার্মোমিটার তৈরি, থার্মোমিটার না, রেফ্রিজারেটর, তাপ ইঞ্জিন আর রেফ্রিজারেটর তৈরি করা হয়। আর এখান থেকে আমরা কি পাই বলতো, এনট্রপির ধারণা পাই। ওকে নেক্সট কোশ্চেনে যাই। এই যে দেখো, শক্তির সংরক্ষণশীলতা সূত্রটা তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়, তাহলে আমরা দেখলাম সেটা কি প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। সো এগুলাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসলে ভুল করা যাবে না, এগুলাতে কোনো ক্যালকুলেশন লাগে না, কিচ্ছু লাগে না, একদম দেখেই অ্যান্সার করে দেওয়া যায়। সো থিওরির পার্টটার প্রতি এই জন্য আমি বলি যে তোমরা ম্যাথমেটিক্যাল পার্টগুলো করার পাশাপাশি থিওরিগুলো করতে হবে, কারণ জিএসটির কোশ্চেনটা যেটা তোমাদের লাস্ট এক্সাম ছিল, জিএসটি পরীক্ষায় কিন্তু 60%-এর মতো থিওরি, মানে দেখেই অ্যান্সার বলে দেওয়া যায় এরকম টাইপের জিনিসপাতি আসছে। সো ম্যাথমেটিক্যাল পার্টের পাশাপাশি থিওরিগুলোও কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। থিওরিতে একদম সলিড মার্কস, হইলে 1, না হলে 1.5, 1.25, বুঝছো। সো থিওরি পার্টটার উপরও তোমরা গুরুত্ব দিবা। ফিজিক্সে খালি যে টপিক টাইপ ওয়াইজ ম্যাথ করবা এরকম না, থিওরি পার্টটাও বুঝে বুঝে পড়বা, তাহলে কিন্তু কাজে লাগবে। 3 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলে এনট্রপির পরিবর্তন কত হবে। তাহলে আমরা এখান থেকে কি চেঞ্জ করছি বলতো, তাপমাত্রা পরিবর্তন করতেছি। এনট্রপির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস জানি, একটা হচ্ছে শুধুমাত্র অবস্থার পরিবর্তন যদি করি আমরা, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হয়, ডিএস ইকুয়াল হচ্ছে ডিকিউ বাই টি। এবং এখানে দুইটা কেস আছে ডিকিউ, একটা হচ্ছে বরফ থেকে পানি,
সেটার জন্য ডিকিউ ইকুয়াল হচ্ছে ml f, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ LF, বরফ থেকে যদি পানিতে পরিণত হয়, আর পানি থেকে যদি বাষ্পে পরিণত হয় সেক্ষেত্রে ডিকিউটা কি বলো, mlv, ডিকিউটা mlv, lv হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই গেল হচ্ছে অবস্থার পরিবর্তনে। এখন তাপমাত্রার পরিবর্তন যদি হয়, তাপমাত্রার পরিবর্তনের জন্য আমাদের কি হবে ফর্মুলা, ms ln T2 by T1, ms ln T2 by T1, বুঝছো? সো আমাদের এই ফর্মুলা, আমাদের প্রশ্নে কি বলছে, 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন করতেছি, তাহলে কোন ফর্মুলা ইউজ করব আমরা, ms ln T2 by T1। সো ফর্মুলা ইউজ করে ফেলো, ms ln T2 by T1, m দেওয়া আছে হচ্ছে 3, পানির আপেক্ষিক সুপ্ত তাপ, সরি পানির আপেক্ষিক তাপ, এই এসটা কিন্তু সুপ্ত তাপ না, এটা কিন্তু আপেক্ষিক তাপ। এটা কি বলতো, আপেক্ষিক তাপ। তাহলে পানির জন্য এটা হচ্ছে 4200 লন T2 by T1, তার মানে 10 ডিগ্রি সেলসিয়াস। সো 10 প্লাস 273, তার মানে কত, 283, 0 প্লাস 273, 273। সো বের করে ফেলা তো কত আসে, পারবা এটা করতে? এই ভ্যালুটা একটু মনে রাখতে বলবো, বেশিরভাগ ক্ষেত্রে এটাই আসে যে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, জিএসটিতে আসছে 24-25-এ, আবার কুমিল্লা ইউনিভার্সিটিতেও আসছে, শুধুমাত্র ভরটা চেঞ্জ করে দিচ্ছে পানির। সো প্রায় সময় এটাও চেঞ্জ হয়, তবে খুলনা ইউনিভার্সিটিতে আসছে আমি দেখছি একটা কোশ্চেন, তবে সেখানে ক্যালকুলেটর অ্যালাউড, সো প্যারা হবে না তোমাদের জন্য। আর যেগুলোতে ক্যালকুলেটর অ্যালাউড না সেগুলোতে বেশিরভাগ এই 0 থেকে 10 ডিগ্রি এটাই আসে পরীক্ষায়। সো এই ভ্যালুটা আমরা একটু মাথায় রাখবো, এই ভ্যালুটা হচ্ছে 0.04, এই ভ্যালুটা হচ্ছে 0.04। সো দেখো 42 ইন্টু 3 কত, 3 দুগুণে 6, 3 4 12, 126। আর এই 00 দেখো তো আলটিমেটলি এটার সাথেই কিন্তু কাটা যায় না, এই 0.04 কে আমরা কি লিখতে পারি বলো, 0.04 কে কি লিখতে পারি, 4/100, এই 100 আর এই 00 কিন্তু কাটাকাটি যায়, তার মানে 126 ইন্টু 4। সো করলে আলটিমেটলি কত আসে, 400, 504, 504 আসবে, তাই না? 504 আসে, বাট 504 দেখো এই ভ্যালুটা কিন্তু আমরা বাড়ায় নিছি 0.04, এক্সাক্ট ভ্যালু কিন্তু এটা না, হ্যাঁ? তাইলে আমাদের ভ্যালুটা কি আসবে, আর একটু কম আসবে, 504 এর কাছাকাছি কম কোন ভ্যালুটা আছে দেখো, 453 জুল পার কেলভিন। তাহলে আমাদের এটার অ্যান্সারটা কি হচ্ছে, 453 জুল পার কেলভিন। সো 0.04 হচ্ছে এটার ভ্যালু, তাহলে আমাদের এটা অ্যান্সার আসতেছে 504। 504-এর কাছাকাছি, যেহেতু আমরা ভ্যালুটা একটু বাড়ায় ধরছি তার মানে ভ্যালুটা একটু বড় আসছে, বাট আমাদের তাহলে 504-এর থেকে ছোট কোনটা আছে, 453। আর এন্ট্রপির একক তো তোমরা জানো। আচ্ছা, আমরা স্থির তড়িৎ থেকে, স্থির তড়িৎ একটু দেখি আমরা যে কি কি আসতে পারে পরীক্ষায়। পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে, আমি যদি আপেক্ষিক ভেদনযোগ্যতার রেসপেক্টে লিখতে যাই তাহলে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, বলের জন্য এফ নট বাই এফ, আর সি বাই সি নট। সো পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা যদি হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতার জন্য লিখতে চাই তাহলে মানে অন্য যে কোনো মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা আর শূন্য মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতার অনুপাত হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আর বলের জন্য লিখতে হইলে শূন্য মাধ্যমে কার্যত বল ডিভাইডেড বাই অন্য যে কোনো মাধ্যমে কার্যত বল, আর এটা হচ্ছে সি বাই সি নট। তাহলে দেখো কে ইকুয়াল
এই দুইটাই লাগবে তোমার, এপসাইলন এপসাইলন নট আর হচ্ছে মানে ভেদনযোগ্যতা আর বলের জন্যই আসে বেশিরভাগ, এটা নর্মালি আসে না। তাহলে একটা আরেকটার উল্টা, বলের জন্য দেখো নট বা শূন্য মাধ্যমেরটা উপরে আর অন্য যে কোনো মাধ্যমেরটা নিচে, আর আপেক্ষিক ভেদনযোগ্যতার এফ নটের উল্টাটা। আচ্ছা, তো আমাদেরটাতে কিন্তু এখানে বলছে যে বল দিয়েই, তার মানে আমাদের ফর্মুলা কি হবে, কে ইকুয়াল হচ্ছে এফ নট ডিভাইডেড বাই এফ। সো কত বলে দিচ্ছে, বায়ু মাধ্যমে চার মানে তাদের মধ্যবর্তী বলটা হচ্ছে এফ, অন্য যে কোনো মাধ্যমে সেই বলটা কত সেটা, আচ্ছা এটা আমরা একটা নাম দিলাম এফ এম। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা তোমার বলে দিচ্ছে 4, তার মানে এফ এম ইকুয়াল কি আসবে, এফ বাই 4। সেটার অ্যান্সার কোনটা বলো তো, এফ বাই 4। এটার অ্যান্সার কোনটা, এফ বাই 4। পরাবৈদ্যুতিক ধ্রুবকের এককটা নিয়েও মাঝে মধ্যে প্রশ্ন আসে। আচ্ছা তোমরা আমাকে বলো তো পরাবৈদ্যুতিক ধ্রুবকের এককটা কি হবে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের এককটা কি হবে, দেখি বলতে থাকো, আমি একটু পানি খেয়ে আসি। পরাবৈদ্যুতিক ধ্রুবকের এককটা কি হবে, একক কিন্তু নাই, কারণ কি আলটিমেটলি বলতো কে ইকুয়াল হচ্ছে এফ নট বাই এফ, ওপরেও বল নিচেও আলটিমেটলি বল, তাহলে বলের কাটাকাটি হয়ে যাবে, দুইটা একই জাতীয় রাশির অনুপাত, তাতে তো একক নাই, তাই না বলতো। তাহলে এটা কি, এটা কিন্তু একক বিহীন, একক বিহীন। আচ্ছা এখন আমাকে বলো, দুইটা সমান চার্জকে বায়ু থেকে একটা নিরোধক মাধ্যমে স্থাপন করলে তাদের মধ্যকার বৈদ্যুতিক বলটা কি হবে, মধ্যকার বৈদ্যুতিক বলটা আকিফ বলছে একক নেই। আচ্ছা বাকিরা বাকিরা কোথায়, এটাতে আসো তো। আমরা কি জানি যে শূন্য মাধ্যমে আমার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 1, বাট অন্য যে কোনো নিরোধক মাধ্যমে কে এর মানটা হচ্ছে 1-এর থেকে বড়। আর বলতো তাহলে এফ ইকুয়াল 1/4 পাই ইপসাইলন নট কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তার মানে বলের সাথে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক তার সম্পর্ক কি বলতো, ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি বাড়ে তাহলে বল কি হবে, কমবে। তাহলে অন্য যে কোনো মাধ্যমে যদি আমরা স্থাপন করি, অন্য যে কোনো মাধ্যমে কিন্তু বায়ুর থেকে বেশি পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে বল কি হবে, বায়ুর থেকে কম, তাই না। তাহলে কি হবে বলতো, বৈদ্যুতিক বলটা হ্রাস পাবে, হ্রাস পাবে, বুঝছো। শুরু করছিলাম আসলে অনেককে নিয়ে, এখন মাত্র কয়েকজন আসো। আচ্ছা যাই হোক, যারা আসো তাদের জন্যই উপকার হবে। 25-এর এ কীর্তি অ্যান্সার দিয়েছে, ওকে। আমরা নেক্সট কোশ্চেনে যাই। তিনটা সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে বর্তনের তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের তুলনায় কত গুণ। তো ধারক থেকে প্রশ্ন আসলে এগুলাই আসে, অথবা ধারক মানে সার্কিট সলভ করতে দেওয়া হয় যে তুল্য ধারকত্ব বের করা, অথবা তোমার হচ্ছে শক্তি শক্তি ধারকত্বের মানে শক্তি সঞ্চিত শক্তি যে ফর্মুলাগুলো আছে, সঞ্চিত শক্তি থেকেও ম্যাথ আসে। তো ধারক থেকে ওভারঅল এগুলাই আসে, ধারক মানে সঞ্চিত শক্তি, তারপরে হচ্ছে সার্কিট দেওয়া থাকে সেখানে বলে যে তুল্য ধারকত্ব কত, আর এই টাইপের যে প্রশ্নগুলা। তাহলে এটার ক্ষেত্রে দেখো আমরা কিভাবে করব, তিনটা সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়, এটার জন্য কিন্তু একটা শর্টকাট আছে, সিপি ইকুয়াল হচ্ছে এন স্কয়ার সিএস। তার মানে সমান্তরালে থাকলে তুল্য ধারকত্ব হচ্ছে শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্বের এন স্কয়ার গুণ। সো এন এর মানটা কি, কয়টা ধারক আছে, তিনটা ধারক আছে, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9 সিএস, তাহলে সিপি ইকুয়াল হচ্ছে 9 সিএস।
এখন একটু প্রশ্নের দিকে তাকাই অ্যান্সারটা করবা। এইখানে আমাকে বলছে যে সমান্তরালে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব সিপি শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের তুলনায় কত গুণ, মানে সিএস এর কত গুণ। তাহলে এখানে আমরা পাইছি সিপি ইকুয়াল হচ্ছে 9 সিএস। উল্টাটাও কিন্তু থাকতে পারে, যদি বলে যে শ্রেণীতে তুল্য ধারকত্ব সমান্তরালের কত গুণ, তাহলে তখন আমরা কি বের করব, সিএস ইকুয়াল 1/9 সিপি। এটাও কিন্তু আছে অপশনে, দেখো 1/9। তো তুমি যেটা ভুল করতে পারো, যারা প্রশ্ন সেট করে তারা কিন্তু জানে সেই অপশনগুলোও মানে সেই অ্যান্সারগুলোও কিন্তু অপশনে থাকে, খুব সাবধানে অ্যান্সার করা লাগবে। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 9 গুণ। আচ্ছা, এরপরে আসি, দুইটা ধারক এখানে বলছে যে শ্রেণী সমবায়ে আছে প্রথম ক্ষেত্রে, তাহলে তাদের তুল্য ধারকত্ব কি হবে? শ্রেণী সমবায়ে থাকলে আমরা শর্টকাট দিয়ে বের করে ফেলবো, সিএস ইকুয়াল আসবে হচ্ছে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওই ফর্মুলা ইউজ করার কোনো দরকার নাই, 1/CS ইকুয়াল 1/C1 প্লাস 1/C2, এগুলোর কোনো দরকার নাই। দুইটা ধারক যদি থাকে সেক্ষেত্রে তুমি তুল্য ধারকত্ব বের করে ফেলবা, সিএস ইকুয়াল ওপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল। তাহলে দেখো তো কত আসে, 5 × 20 তার মানে হচ্ছে 100 ডিভাইডেড বাই 25, তাহলে 4 মাইক্রোফ্যারাডে পাইছি হচ্ছে আমরা তুল্য ধারকত্ব। এখন আমাকে বলছে এটার সাথে আমরা আরো একটা ধারক যুক্ত করছি, সেটা আবার করছি হচ্ছে সমান্তরালে। তাহলে সিএস প্লাস সি ইকুয়াল কি আসতেছে, তুল্য ধারকত্বের মান সমান্তরালে যোগ করার পরে তুল্য ধারকত্বের মান হচ্ছে 16 মাইক্রোফ্যারাডে। তাহলে এই ধারকটার মান কত, 16 মাইনাস সিএস পাইছি কত, 4, তাহলে 12। তো এটার অ্যান্সার আমরা পাচ্ছি কত, 12 মাইক্রোফ্যারাড। খুব কিন্তু কঠিন না, তাই না বলো? জাস্ট ফর্মুলা জানলেই কিন্তু অ্যান্সার বের করে ফেলা যায়। আচ্ছা, যদি আর রোধ বিশিষ্ট একটা তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে তার আপেক্ষিক রোধ হবে কি হবে? আপেক্ষিক রোধ, দৈর্ঘ্যটা যদি চেঞ্জ করি তামার তারের, তাহলে আপেক্ষিক রোধটা কি হবে বলো দেখি? দৈর্ঘ্য চেঞ্জ করলে আপেক্ষিক রোধ কি হবে? আমরা জানি আপেক্ষিক রোধ শুধুমাত্র তার উপাদানের উপর নির্ভর করে, শুধুমাত্র তার উপাদানের উপর নির্ভর করে। তাপমাত্রারও একটা কনসেপ্ট আছে, বাট আপাতত আমাদের লাগবে না। তার মানে হচ্ছে তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করি বা প্রস্থ দ্বিগুণ করি, যা ইচ্ছা তাই করি কিনা কেন, যদি আমি উপাদানটা চেঞ্জ না করি, তামার জায়গায় যদি টাংস্টেন অথবা অন্য কোনো মানে ম্যাটেরিয়াল ইউজ করতাম, তাহলে কিন্তু আমার আপেক্ষিক রোধটা চেঞ্জ হইতো। বাট যেহেতু উপাদান সেম আছে, তাহলে আপেক্ষিক রোধটা একই থাকবে। তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারের আরেকটা রাশি পড়ছো, যেটাও শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে বলো? শুধুমাত্র উপাদানের উপর ডিপেন্ড করে। বলো তো ওই রাশিটার নাম মনে আছে নাকি? দেখি কার মনে আছে। ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপারেও আরেকটা রাশি আছে এরকম, যেটাও মানে কোনো কিছু চেঞ্জ করলেই চেঞ্জ হবে না, আনলেস আমি হচ্ছে উপাদান আর তাপমাত্রা চেঞ্জ না করি। ওইটা কি বলতো? ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক শুধুমাত্র হচ্ছে উপাদানের উপর আর তাপমাত্রার উপর ডিপেন্ড করে। আচ্ছা, সো এরকম একটু রিলেট করে পড়ার চেষ্টা করবে, তাহলে জিনিসগুলা অনেকদিন হচ্ছে মাথায় থাকবে। বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার আর 220 ভোল্ট লেখা আছে, কতগুলা 40 ওয়াটের বাতি নিরাপদে লাগানো যাবে? তাহলে মিটারের ক্ষমতাটা আমরা আগে বের করে ফেলি, P ইকুয়াল VI, তার মানে 220 × 10, তাহলে কত? এখান থেকে 2200 ওয়াট। আর তাহলে 40 ওয়াটের বাতি নিরাপদে লাগাইতে পারবো কয়টা? 220 2200 ডিভাইডেড বাই হচ্ছে 40, তার মানে 4 5 20 5, তাহলে 55টা বাতি কিন্তু নিরাপদে লাগানো যাবে। সো এরকম প্রশ্ন আসলে তোমার ফার্স্টে হচ্ছে বৈদ্যুতিক মিটারের ক্ষমতাটা কতটুকু সেটা বের করবা, আর এখানে দেওয়া আছে কত ওয়াট। সো এভাবে আমরা করে ফেলবো। আচ্ছা, আমরা আর বেশি প্রশ্ন নাই, একদম শেষের দিকে চলে আসছি। তোমরা যারা আসো আর 5 মিনিট 5-7 মিনিট থাকো একটু কষ্ট করে।
ব্যাটারির ইএমএফ দেওয়া আছে, তড়িৎচালক শক্তি, আর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, কিন্তু ব্যাটারির দুই প্রান্তে একটা 5 ওহমের রোধ যদি সংযুক্ত করি তাহলে ভোল্ট মিটার দিয়ে মাপলে 6 ভোল্ট পাওয়া যায়। আর এর মান কত? দেখো এটা রাবিতে আসছে 25-26-এ, এবং 25-26-এর আগেও একটা সেম কোশ্চেনের রাবিতে আসছে। সো প্রত্যেকটা ভার্সিটির কিন্তু একটা নির্দিষ্ট প্রশ্ন প্যাটার্ন আছে, এবং সবচেয়ে বেশি প্যাটার্ন ফলো করে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো আমরা আমাদের কোর্সে, আমাদের এই কোর্সটা যেহেতু, আমি তোমাদেরকে একটু দেখাই, আমাদের এই কোর্সের টিচার প্যানেল যেহেতু সবাই জাবির, আমরা কিন্তু অনেকদিন ধরে জাবি নিয়ে কাজ করতেছি, এবং জাবির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমাদের খুব ভালো একটা আইডিয়া আছে। সো জাবি ডেডিকেটেড যারা প্রিপারেশন নিতেছো তাদের জন্য কিন্তু এই কোর্সটা বেস্ট হবে। সো তোমরা ডিটেলস জানার জন্য আমাদের পেজে মেসেজ দিতে পারো। আচ্ছা, কোথায় ছিলাম? এই যে রাবিতে। তাহলে এই প্রশ্নটা কিভাবে আমরা করব? আমরা ফর্মুলা থেকে কি জানি বলতো? তড়িৎচালক শক্তির যে ফর্মুলা আছে ই ইকুয়াল হচ্ছে ভি প্লাস আইআর। আমাকে বের করতে হবে অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধটা আমরা কিভাবে বের করব? এখন দেখো, তোমাকে কিন্তু এইখানে এই 6 ভোল্টটা দিয়ে দিছে, বাট আই এর মানটা কিন্তু সরাসরি দিয়ে দেয় নাই যে তড়িৎ প্রবাহ কত হবে এই বর্তনীর। তাহলে সেটা কিন্তু আমাদের একটু বের করে নিতে হবে। আমরা কি জানি? আই ইকুয়াল হচ্ছে ভি বাই আর। তাহলে 6 ভোল্ট ডিভাইডেড বাই কত? এই যে 5 ওহমের রোধ, তার মানে 6/5, 5×12 = 60, তাহলে 1.2 এম্পিয়ার। সো এখন আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তার মানে আইআরটা আমি একপাশে নিয়ে আসি, ভি মাইনাস ই মাইনাস ভি। সো আর ইকুয়াল কি হবে? ই মাইনাস ভি বাই আই। তার মানে ই কত? তড়িৎচালক শক্তি দেখো কত দেওয়া আছে, 12 ভোল্ট। ভি কত দেওয়া আছে? 6 ভোল্ট। আই আমরা পাইছি কত? 1.2। তাহলে 6/1.2, তার মানে 60/12, তার মানে হচ্ছে 5 ওহম। তাহলে এটার অ্যান্সার কোনটা? 5 ওহম। তোমাদের কত আসছে বলো? 23-এর এ, 23 কেন? কত নাম্বার কোশ্চেন চলতেছে? 30 তো। ওকে, এখানে বলছে 48 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের পাল্লা 25 গুণ করতে গ্যালভানোমিটারের সাথে কত মানের শান্ট যুক্ত করতে হবে? 30-এর বি অ্যান্সার দিয়েছে রিপ্তি। আচ্ছা, তো তোমরা কি হারাই গেছিলা? 29-এর সি না, আচ্ছা আগের কোশ্চেনও আছে। পাল্লাগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে, গ্যালভানোমিটারের পাল্লা, ভোল্ট মিটারের পাল্লা, পাল্লা বৃদ্ধি করতে কি করতে হবে, কত মানের শান্ট যুক্ত করতে হবে। তাইলে এখানে আমাদের ফর্মুলা এস ইকুয়াল জি বাই এন মাইনাস ওয়ান। তার মানে দেখো, প্রথমে গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে কতটুকু? 48 ওহম। পাল্লা কত গুণ করতেছি? 25 গুণ। তার মানে এন এর মান হচ্ছে কত? 25-1। তাহলে 48/24, তার মানে কত? 48/24, 2, 24 দুগুণেই তো 48। তাহলে এটার অ্যান্সার কত? 2 ওহম। এটার অ্যান্সার কত? 2 ওহম। বুঝছো বলো তো? এটা আমাদের আজকের লাস্ট প্রশ্ন মোস্ট প্রবাবলি, হ্যাঁ আজকের শেষ প্রশ্ন। এটার অ্যান্সার দিয়ে দাও, এটার অ্যান্সার দিয়ে দাও সবাই। 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে 5 ওহমের একটা শান্ট যুক্ত করব। যুক্ত করে গ্যালভানোমিটারে যদি 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ রাখতে চাই তাহলে বর্তনীর মূল প্রবাহ কত? ফর্মুলা থেকে আমরা কি জানি? আই জি ইকুয়াল হচ্ছে, আচ্ছা আমি এখানে দুইটাই লিখে দিই, হ্যাঁ
এই দুইটা ফর্মুলার মধ্যে দেখো খুবই মিল আছে। এটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কতটুকু প্রবাহ যাবে সেটার জন্য, আর এটা হচ্ছে শান্টের মধ্য দিয়ে কতটুকু প্রবাহ যাবে সেটা বের করার জন্য। গ্যালভানোমিটার দুইটার ক্ষেত্রে নিচে দেখো জি প্লাসেস, দুইটার ক্ষেত্রে নিচে হচ্ছে জি প্লাসেস, আর এইখানে যখন গ্যালভানোমিটারেরটা বের করতেছি উপরে থাকবে কি শান্টের রোধ, আর শান্টের জন্য যখন বের করতেছি তখন উপরে থাকবে কে গ্যালভানোমিটার। শান্টের জন্য বের করতে হলে উপরে থাকবে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের জন্য বের করতে হলে উপরে থাকবে শান্ট। সো আমাদের এইখানে বের করতে হবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহটা তোমাকে দেওয়া আছে 0.5। সো 0.5 ইকুয়াল কি বের করতে হবে, বর্তনীর মূল প্রবাহ, তার মানে আই এর মানটা বের করতে হবে এখানে। তাহলে এস কত দেওয়া আছে 5 ওহমের শান্ট, আর 100 প্লাস 5 ইন্টু আই। সো আমরা এটা একটু এইভাবে লিখতে পারি, তার মানে 5 5 বোথ সাইড থেকে কাটাকাটি। তাহলে এখানে আই ইকুয়াল আমি কি পাচ্ছি 105 ডিভাইডেড বাই 10। কি করলাম, এই যে এখানে এই পাশে ছিল হচ্ছে 0.5 আর ওই পাশে কিন্তু একটা 5 ছিল, তাহলে আমি এই 5 পয়েন্টটা উঠাই দিলাম, তার জন্য হচ্ছে 10, 5 5 বোথ সাইড থেকে কাটাকাটি করতে পারলাম। এখন কি এই 105 ডিভাইডেড বাই 10 ইকুয়াল হচ্ছে আই। তাহলে 10 দ্বারা কোনো কিছুকে ভাগ করা মানে কি এক ঘর আগে দশমিক বসায় দেওয়া, 10 দ্বারা ভাগ করা মানে এক ঘর আগে দশমিক বসায় দেওয়া। 100 দ্বারা ভাগ করা, এই যে 105, এটাকে 100 দ্বারা ভাগ করা মানে কি 2 ঘর আগে দশমিক, তার মানে নিচে যতটা শূন্য থাকবে, নিচে যতটা শূন্য থাকবে উপরে হচ্ছে তত ঘর আগে দশমিক বসাই দিব। এটা হচ্ছে সোজা হিসাব। তাহলে এটা কি 10.5, তার মানে এটার অ্যান্সার আসতেছে হচ্ছে 10.5। সো আমরা কিন্তু মোটামুটি আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের কম সময়ের মধ্যে যতগুলা চ্যাপ্টার মানে যতগুলা টপিক তোমাদেরকে বলে দেওয়া যায় যে এই টপিকগুলো থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসতেছে। সো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো এটা জানাতে পারো, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে পারো। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। ভাই আপনার এইচএসসি কত আমাকে জিজ্ঞেস করতেছো? আমার এইচএসসি হচ্ছে 2020। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো, আর না হলে আমরা ক্লাসটা শেষ করে দেই। তার বারবার বলতেছি যারা এখনো প্রিপারেশন শুরু করে নাই খুবই সিরিয়াস ভাবে শুরু করে দাও। প্রথমবার যে ভুলগুলার কারণে তোমার চান্স হয় নাই, এবার চেষ্টা করো যে সেই ভুলগুলা, কারণ তোমাকে তো তুমি সবচেয়ে ভালো চিনো, তো তুমি আসলে জানো যে তোমার কোন ভুলের কারণে চান্সটা মিস হয়েছে। তো সেইটা আইডেন্টিফাই করে এবার কিন্তু সেটার উপর কাজ করতে হবে। থ্যাংক ইউ আপু এত কষ্ট করে ক্লাস করানোর জন্য, ক্লাস অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ রিপ্তি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, শুরু থেকে ক্লাসটা করছো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে 10 সেকেন্ডের মধ্যে জানাও, না হলে ক্লাসটা শেষ করছি। আর যারা তোমরা ডিসিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের কিন্তু ডিসিউর জন্য একটা গুছানো প্রিপারেশনের জন্য, এবং এটাই তোমার আসলে এই সেশনে যারা সেকেন্ড টাইমার আছো তারা তো আর নেক্সট পরীক্ষা দিতে পারবে না। সো তোমাদের জন্য কিন্তু এটাই পাবলিকিয়ান হওয়ার শেষ সুযোগ। সো ডিসিউ প্রিপারেশনটা যদি তুমি সিরিয়াসলি নিতে চাও, আমাদের ডিসিউর জন্য একটা কোর্স আছে, ইন ডিটেলস বলে দেওয়া হবে পেজে মেসেজ দিলে। আচ্ছা, থ্যাংক ইউ আপু, আয়শা লিখেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ক্লাস করছো। কোহিনুর বেগম, থ্যাংক ইউ আপু। আচ্ছা আচ্ছা, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।